সাধু বাবা, সাধু বাবা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ধ্যানরত অবস্থায় সাধু বাবা চোখ খোলে। একসাথে পরমা, সুমন আর ভোলাকে দেখতে পায়। পরমার দুই মেয়ে সোনালী আর কমলিনী ঘুমিয়েছিল। তোমাদের সন্তান হতো না বলে তোমাদের অনেক ছোট বড় কথা শুনিয়েছি বড় মা, আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। আমার ভালো কিছু উপহার চাই। আমার বাবা হিসাবে তুমি আমায় ভালো একটা উপহার দেবে। আরে বাবা, হয়েছে হয়েছে, এবার থাম। ভালো উপহার দেইনি তো, কি দিয়েছি? ফুলের চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে নাকি? জন্মদিনে তোকে একগুচ্ছ ফুলের তোড়া শুভেচ্ছা জানিয়েছি, এটাই তো তোর জন্য অনেক। কি হয়েছে তোমার পরমা? তুমি এভাবে কাঁদো কাঁদো মুখ করে বসে আছো কেন? দেখো না, সুমনা আমার স্বর্ণালীকে কিছুতেই আমার কাছে দিচ্ছে না। শুধু খাওয়ানোর সময় হলে আমার কাছে নিয়ে আসছে, আর তারপর সারাক্ষণ ওর কাছেই রেখে দিচ্ছে। ভোলা তার বোনের আবেগঘন কথার পিছে আর কোনো জবাব দিতে পারে না, তাই সে খালি হাতে ঘরে ফিরে আসে। কি হলো কি গো, তুমি খালি হাতে ফিরে এলে যে? তার মানে সুমনা আমার স্বর্ণকে দেয়নি তোমার কাছে? ওগো, আমার স্বর্ণকে আমি কি আমার কাছে পাবো না কখনোই? অমন করে কেন বলছো পরমা? সুমনা তো ভারী অভাগী, স্বামী সন্তান কোনো কিছুই নেই, তাই আমার স্বর্ণালীকে আঁকড়ে ধরে একটু বেঁচে থাকার চেষ্টা করছে। এতে ক্ষতি কি বলো তো? তাছাড়া স্বর্ণালী তো দূরে কোথাও চলে যাচ্ছে না, ও তো আমাদের চোখের সামনেই বেড়ে উঠছে একই বাড়িতে। তুমি বরং সুমনাকে কিছু বলো না, বেচারি স্বর্ণকে নিয়ে একটু সুখে থাকুক। এবার কমলকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ো। আমিও সারাদিন খেটে খুটে এসেছি, আমাকেও একটু ঘুমাতে দাও। এরপর পরমা আর কিছুই বলতে পারে না, শুধু নীরবে দুফোঁটা চোখের জল ফেলে আর তার মেয়ে কমলকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। এরপর কেটে যায় বেশ কয়েকটি বছর। কমলিনী এবং স্বর্ণালী এখন সদ্য কিশোরী। একসাথে খেলায় মেতে ওঠা, একসাথে খেতে বসা, সবকিছু একসাথে করলেও ওদের মনের মধ্যে তৈরি হয় বিশাল ফাঁক। আর তার জন্য দায়ী কেবলমাত্র সুমনা, কারণ সে স্বর্ণের মনে সবসময় তার বাবা মার প্রতি এবং তার যমজ বোন কমলের প্রতি বিষিয়ে তুলত। আর এভাবে স্বর্ণের মনে সবার জন্য ঘৃণার জন্ম নিতে থাকে দিনের পর দিন। পরমা, এই দেখো বাজার করে এনেছি, এগুলো ধরো। দাও দাও, এক হাতে তো দেখছি বাজারের থলে, আর অন্য হাতের থলেটার মধ্যে কি আছে গো? আরে এটার মধ্যে আমার দুই মেয়ের জন্য দুটো জামা আছে। বাজারে দেখলাম নতুন এক ধরনের জামা উঠেছে, তাই দুই মেয়ের জন্য কিনে নিয়ে এলাম। ও মা, তাই নাকি? তোমার তো দেখছি খুব শখ। কই, আমার জন্য তো কোনোদিনও এরকমটা আনোনি গো। সে কি গো পরমা, তুমি কি এখন নিজের মেয়েদের সাথে হিংসে করছো নাকি? না গো না, আমি বরং খুশি হয়েছি, আর তার চেয়েও খুশি হবে তোমার মেয়েরা। দাঁড়া, ওদের ডাকছি। স্বর্ণ, কোমল, কোথায় তোরা মা? এদিকে আয়, দেখ তোদের বাবা তোদের জন্য কি এনেছে। মায়ের ডাক শুনে স্বর্ণকমল ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে, সেই সঙ্গে বেরিয়ে আসে সুমনাও। কি রে দাদা, মেয়েদের জন্য কি নিয়ে এসেছিস দেখি দেখি। এরপর ভোলা ব্যাগের ভেতর থেকে দুটো জামা বের করে সুমনার হাতে দেয়। সেখানকার একটি জামা ছিল লাল রঙের আর একটি ছিল হলুদ রঙের। লাল রংটি ছিল কমলের ভীষণ পছন্দ, কিন্তু সুমনা সে কথা আগে থেকেই জানতো, তাই সে ইচ্ছে করে লাল রঙের জামাটি স্বর্ণকে দিয়ে দেয়। বাহ, এই লাল রঙের জামাটা আমার স্বর্ণের বেশ দারুণ লাগবে। লাল রংটা তো কমলের ভীষণ পছন্দ সুমনা, ওটা তুমি স্বর্ণকে কেন দিচ্ছ? কমলকে দাও, আর হলুদ রংটা দাও স্বর্ণকে। দেখলি তো স্বর্ণ, দেখলি তোর মা সব সময় কমলকেই ভালোটা দিতে চায়, তোর পছন্দ অপছন্দ নিয়ে সে কখনো ভেবেছে নাকি? কমলেরই যেমন লাল রং পছন্দ, আমারও লাল রং পছন্দ, তাই এই লাল জামাটা আমি নেব মা। তোর লাল রং পছন্দের? কই,
আমি তো এতদিন জানতাম তুই লাল রঙের চেয়ে হলুদ রংটাই বেশি পছন্দ করতিস, আর আজ হঠাৎ তোর পছন্দ পাল্টে গেল। সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না মা। আমি যখন বলেছি আমি লাল রঙের জামাটি নেব, লাল রঙের জামাটিই নেব। আর তাছাড়া এখানে আমার এই হলুদ রংটা ভালো লাগছে না, হলুদ রংটা তুমি কমলকে দিয়ে দাও। হ্যাঁ, কমলের সঙ্গে হলুদ রংটা বেশ মানাবে, এটাই বরং কমল নেবে। কিরে মা কমল, তোর কোনো আপত্তি নেই তো? না না পিসি, আমার কোনো আপত্তি নেই। তাছাড়া স্বর্ণ যেটা নিয়ে খুশি সেটাই নিক। মা, তুমি আর এত কথা বলো না। আমি সবসময় লাল রং পছন্দ করে বলে কি লাল রঙই নিতে হবে, আমি এই হলুদটাই নিই। বেশ, আমার কোমল মা যখন বলে দিয়েছে ওর হলুদ জামাটা নিতে আপত্তি নেই, তাহলে তোমরা আর এত সব বাসাবাসি করো না তো বড় মা। চলো এবার ঘরে চলো, আমার বড্ড খিদে পেয়েছে, একসাথে সবাই মিলে খেতে বসি, চলো। এরপর কেটে যায় বেশ কয়েক বছর। স্বর্ণ আর কমল বেশ বড় হয়েছে। কৃষকেরা মাঠে ফসল কাটায় ব্যস্ত। মোড়ল কর্তা তখন মাঠের মাঝখানের পথ দিয়ে একাই হেঁটে যাচ্ছিল। হঠাৎ তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, হ্যাঁ রে, এবার মাঠের ফসল কেমন ফললো? এই তো কর্তা বাবু, মোটামুটি ভালোই। হারু এ কথা বলতে তার পাশে দাঁড়িয়ে থাকা রঘু চোখ টিপে ইশারা করে ফিসফিসিয়ে বলে ওঠে, তুই কি বোকা নাকি রে হারু? তুই মোড়ল কর্তাকে কেন বলতে গেলি যে আমাদের এবার মাঠের ফসল মোটামুটি ভালোই ফলেছে? মোড়লকে আরো বেশি খাজনা দিতে চাস নাকি তুই? ঠিকঠাক কথা বলতে পারিস না, তাহলে কথা বলতে যাস কেন? আমি হলে তো বলতাম এবারে একেবারে যা ইচ্ছে তাই ফসল হয়েছে, তাহলে মোড়লকে কম খাজনা দিতে হতো। আমি কি বুঝতে পারিস রে? তোর জন্য মোড়ল যদি এবার বেশি খাজনা চেয়ে বসে না, তবে তোর খবর আছে, এই আমি বলে দিলুম। না না, ওভাবে ভয় দেখাস না। মানে মোড়ল কর্তা, এবারের ফলন তেমন একটা ভালো হয়নি, ওই তো মোটামুটি আর কি। সে কি রে, মোটামুটি ভালো মানে? আমি তো দেখছি বিপুল পরিমাণ ফলন ফলেছে এবার। আমার সাথে তোরা রসিকতা করছিস বুঝি? না না মোড়ল কর্তা, সে সাহস কি আছে নাকি আমাদের? তাহলে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি মাঠ ভর্তি সোনালী ফসল, আর তোরা আমার চোখে মুখে মিথ্যে বলছিস যে এবারের ফসল ফলেনি। সব আমায় কম খাজনা দেওয়ার মতলব, তাই না? কিন্তু আমার চোখকে ফাঁকি দিয়ে বেঁচে যাওয়া এত সহজ নয়, এতদিনও সে কথা বুঝে উঠলি না। যাগ্গে, চালাকিটা ভালোই করেছিস, তবে কুল করতে পারলি না। সময় মতো ঠিকঠাক খাজনা আমার বাড়িতে গিয়ে দিয়ে আসবি। তোদের কাছ থেকে ঠিকঠাক খাজনা পেলে তবেই তো আমি মহারাজের কাছে ঠিকঠাক খাজনা পৌঁছে দিতে পারবো। আগে মোড়ল কর্তা, আপনি চিন্তা করবেন না, আমরা ঠিকঠাক খাজনা আপনার বাড়িতে গিয়ে বুঝিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, মনে থাকে যেন। আমি এবার চলি রে। নিতাইটাও আজ সঙ্গে আসেনি যে মাথার উপর ছাতাটা ধরে রাখবে। এই রোদে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, চললুম। আসুন মোড়ল কর্তা। এরপর মোড়ল মশাই সেখান থেকে চলে যায়। কি রে, মোড়ল কর্তাকে মিথ্যে বলে খুন করতে পারলি? মোড়ল কর্তা কি তার চোখ কপালে তুলে রেখেছে নাকি? মাঠ ভর্তি এত ফসল থাকতেও তাকে এই ডাহা পড়া মিথ্যে কথা কি করে বলবো বল? দেখেছিস স্বর্ণ, দেখেছিস তোর মা সব সময় ওই কমলকেই ভালো জিনিসটা দিতে চায়, তোর কথা একটিবারের জন্য চিন্তাও করে না। হ্যাঁ, আমি তো সব সময় সেটাই দেখি পিসিমা, আজ তো এটা নতুন দেখছি না। ছোট থেকে মা সব সময় আমাকে আর কমলকে ভেদাভেদ করে, আর কমলকে ভালোটা খাওয়াতে চায়, ভালোটা পড়াতে চায়। আর আমি আমি কি দোষ করেছি বলো তো? আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয় আমি কি আদৌ আমার মায়ের নিজের মেয়ে। নেহাত আমি আর কমল জমজ হয়েছি, তাই আমাদের চেহারার মিল, এইটুকু মিল না থাকলে তো আমি কোনোদিন বিশ্বাসই করতাম না যে আমি আর কমল একই মায়ের মেয়ে।
এই তো হাতের 5টি আঙুল যেমন সমান হয় না, তেমনি মায়ের ভালোবাসাও সব সন্তানদের জন্য এক হয় না রে। ছোট থেকে আমি তো বুঝতে পেরেই তোকে এত আদর যত্নে বড় করেছি। থাক মা স্বর্ণ, তুই আর কষ্ট পাস না, আমি তো আছি তোর জন্য। হ্যাঁ পিসিমা, তুমিই তো আমার সব, তুমিই তো আমার ভরসা, আর তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। আমার চোখে তো তুমিই আমার মা। হ্যাঁ রে পিসিমা, এই তো তোর মুখ থেকে এইটুকু মা ডাক শুনবো বলেই তো এত আদর যত্নে তোকে বড় করেছি। এতে আমার শান্তি, আমার জীবন সার্থক। তখনই ঘর থেকে ভোলার ডাক ভেসে আসে। কিরে সুমনা আর স্বর্ণা, তোরা কি খেতে আসবি না নাকি? খাবার বেড়ে বসে আছি তো আমরা, আর তোদের জন্য অপেক্ষা করছি। শিগগিরই আয় বলছি। আসছি দাদা, আসছি। চল মা, চল খেতে চল। চলো পিসিমা। হ্যাঁ রে নিতাই, তুই আমার কোকা আবিরের ঠিকানাটা ঠিক মতো জানিস তো? ও শহরে ঠিক কোথায় কোন গলিতে ওর বাড়ি সেটা চিনিস তো? হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, আমি তো আগেই কয়েকবার গিয়েছি। আমি চিনি ছোট কর্তার বাড়ি, আমি চিনি গো। আপনি নিশ্চিন্তে আমার কাছে জিনিসপত্রগুলো দিয়ে দিতে পারেন। আমি ঠিক ছোট কর্তার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। বেশ, তবে দেখিস বাপু, শহরে গিয়ে আবার অলিগলি হারিয়ে ফেলিস না যেন। আমার কিন্তু ভয় হয়। অনেক কষ্ট করে আমি আমার আবিরের জন্য নিজের হাতে নাড়ু, মুড়ির মোয়া আর নারকেল পিঠে এসব বানিয়েছি। তুই এগুলো নিয়ে হারিয়ে গেলে আমার খোকার কপালে এসব জুটবে না। আরে না না, বলছি তো আমি পারবো। আপনি কোনো চিন্তা করবেন না তো গিন্নিমা। ঠিক আছে, তবে কর্তা বাবু বাড়িতে ফিরে আসার আগেই তুই এগুলো নিয়ে রওনা হয়ে যা। এই যে কাচের বয়ম, এতে করে আমি নাড়ু, মোয়া সব কিছু পুরে দিয়েছি। আর এই তোলেতে সব কিছু রাখ। এটা নিয়ে এক্ষুনি বেরিয়ে পড় দেখি বাঁচা। গিন্নিমায়ের তাও পুটলিতে বাঁধা নাড়ু বয়াম নিয়ে যেতে থাকে নিতাই। তখনই মোড়ল মশাই বাড়িতে ফিরে আসে। কিরে নিতাই, তুই এভাবে হন্তদন্ত হয়ে কোথায় চললি? হাই বিধাতা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মোড়ল কর্তাকে এখনই আসতে হলো বাড়ির দুয়ারে। নিতাইটা বেরিয়ে যাওয়ার পরে এলে কি এমন ক্ষতি হতো শুনি? মানে না, মানে কিছু না, কিছু না কর্তা বাবু। তুই এমন আমতা আমতা করছিস যেহেতু, তাহলে তো এমন কিছু নিশ্চয়ই আছে যেটা তুই আমার কাছ থেকে লুকাতে যাচ্ছিস। ও বাবা, গিন্নিকেও এখানে দেখছি। তার মানে তোরা দুজনে মিলেই আমায় লুকিয়ে কোনো কারসাজি করার চেষ্টা করছিস দেখি। দেখা দেখার মধ্যে কি আছে। এরপর মোড়ল কর্তা নিতাইয়ের কাছ থেকে জোর করে সেই ব্যাগটি কেড়ে নেয় এবং সেটা খুলতেই দেখতে পায় সেখানে নাড়ু, ম এবং মুরগি। ও মা, এগুলো দামি দামি জিনিস দিয়ে কোথায় যাওয়া হচ্ছিল শুনি? এভাবে বলছো কেন? এগুলো আমার কোকার খুব পছন্দ, তাই ওর জন্য শহরে পাঠাচ্ছিলাম। কেন, তোমার ছেলে বাড়িতে এলে বুঝি এগুলো খেতে পারতো না? আর ছেলেকে খাওয়ানোর জন্য শহরে পাঠাচ্ছো, বেশ ভালো কথা। কিন্তু এত করে কেন বাড়াচ্ছ? অল্প পরিমাণে ছোট্ট একটা পুটলিতে বেঁধে দিলেই তো হতো। না মানে, শহরে পাঠালে আমার ছেলে একা একা তোর খাবে না। ওর বন্ধু বান্ধব তোর সাথে থাকে, তারাও দু একটা খাবে। আর চি 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 মোড়ল কর্তা, নিজের ছেলের পছন্দের খাবার জিনিস পাঠাচ্ছি, তা নিয়েও তুমি এমন করছো? এই শোনো, এইসব ন্যাকা কান্না আমার সামনে দেখাবে না। এইসব কিছু করতে অনেক পয়সা লাগে। এগুলো বানাতে মোট কত পয়সা খরচ হয়েছে বলো তো? এগুলো তো সব আমার গাঠির পয়সা দিয়েই বানিয়েছো। আর পয়সা খরচ করে জিনিস বানিয়ে আমি পরে ছেলেপেলেকে কেন খাওয়াবো? শোনো, এগুলো কোথাও যাবে না।
এই নিতাই, এসব কিছু রান্না করে রেখে আয়। আর খোকা বাড়িতে এলে তারপর এগুলো খাবে। এগুলো শহরে নিয়ে যেতে হবে না। মোড়ল কর্তা, ও মোড়ল কর্তা, বলছি এবারের মতো আমায় ক্ষমা করে দাও। আমি এই কানে ধরছি, আমি আর কখনো এমন কিছু করব না তোমাকে না জানিয়ে। এবার যেহেতু এগুলো বানিয়েই ফেলেছি, তাহলে এবারের মতো ছেলেটাকে এগুলো পাঠাতে দাও। না, আমি যখন বলেছি এগুলো কোথাও যাবে না, তার মানে যাবে না। তোমার ছেলে ছুটিতে বাড়িতে আসলে তখন এগুলো খাবে কোন? কিরে নিতাই, তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস কেন? যা, এগুলো শিগগিরই রান্নাঘরে তাকে রেখে আয়। এই কথা বলে মোড়ল মশাই হন্তদন্ত হয়ে তার ঘরের ভেতরে চলে যায়। নিতাইও মোড়লের কথা রাখতে বোকার মতো সেই নাড়ুময়ার বয়মগুলো নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। আর মোড়ল গিন্নি কপাল চাপড়াতে চাপড়াতে সেখানেই বসে কাঁদতে থাকে। হায় বিধাতা, এই কিপ্টের হাত থেকে আমাকে আর আমার ছেলেকে রেহাই দাও। এমন কাউকে আমাদের জীবনে পাঠাও যে কিপ্টে বুড়োটাকে শায়েস্তা করতে পারে, নয়তো কিপ্টেটার হাত থেকে আমাদের অনেক দূরে পাঠিয়ে দাও। আমার ছেলেটার আগে একটা বিয়ে দিয়ে নেই, তারপর ছেলের বউকে আর ছেলেকে সঙ্গে করে আমি এই বাড়ি ছেড়ে কিপ্টে বুড়োকে ছেড়ে অনেক দূরে চলে যাব। বেশ খানিকটা রাত হয়ে যায়। মনে হচ্ছে আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করেছে, আর তার সাথে সাথে বিদ্যুৎ চমকাতেও শুরু করেছে। কমলিনীও তার ঘরে একা ঘুমিয়ে আছে। বিদ্যুৎ চমকানোর আওয়াজে সে ভীষণ ভয় পেয়ে যায়। ও মা গো, বাঁচাও! মা, মা কোথায় তুমি? আমার যে বিদ্যুৎ চমকানোতে বড্ড ভয় করছে। না না, আমি আজ একা ঘরে কিছুতেই ঘুমোতে পারবো না। যাই, আমি বাবা মার কাছে যাই। এই কথা বলে কমল আর একটু দেরি না করে ঘর থেকে বেরিয়ে তার বাবা মায়ের ঘরের দরজার দিকে এগিয়ে যেতে থাকে। বাবা মায়ের দরজার সামনে গিয়ে সে দাঁড়িয়ে পড়ে। আমি কি করতে যাচ্ছিলাম? এখন তো অনেক রাত হয়েছে, বাবা মা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। না না, ওদেরকে ডেকে এখন বিরক্ত করা আমার উচিত হবে না। বাবা সারাটা দিন কত খাটাখাটুনি করে, মা তো বাড়ির সব কাজ করে, কত কাজ সামলায়। ওনাদের শরীর নিশ্চয়ই অনেক ক্লান্ত। রাতের ঘুমটুকু আরাম আয়েসে করতে দেওয়াই উচিত। আমি আর বিরক্ত না করি। যাই, আমি না হয় পিসিমার স্বর্ণের কাছে যাই। আজ রাতটা না হয় আমি ওদের ঘরেই ঘুমিয়ে পড়বো। এই কথা বলে কোমল তার পিসিমার স্বর্ণের ঘরের সামনে যায়। সেখানে গিয়ে কোমল তার পিসি ও স্বর্ণকে ডাকতে থাকে। পিসিমা, ও পিসিমা, দরজাটা একটু খোলো না গো। স্বর্ণ, স্বর্ণ, আমার কথা কি শুনতে পাচ্ছিস বোন? একটু দরজাটা খোল না রে, বাইরে আমার ভীষণ ভয় করছে। পিসিমা, ও পিসিমা, কারো ডাক শুনতে পেলে? হ্যাঁ তো, মনে তো হচ্ছে কোমল দরজার বাইরে থেকে ডাকাডাকি করছে। এত রাতে কোমল আমাদের ঘরে আসতে চাইছে কেন বলতো? কি হয়েছে আবার ওর? দেখছো না বাইরে কেমন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তার উপর আবার বিদ্যুৎও চমকাচ্ছে। কোমল তো এই বিদ্যুৎ চমকানো ভীষণ ভয় পায়, তাই হয়তো ভয় পেয়ে আমাদের কাছে আসতে চাইছে। আমাদের কাছে এসে কি করবে শুনি? আমাদের ঘরে ঘুমোবে নাকি? কিন্তু এখানে তোর জায়গা হবে না। তুই বল তাহলে কি করবো এখন? না না, ওকে ঘরে ঢুকতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো দরজাই খুলবো না। ও ডেকে ডেকে একটু পর এমনিতেই ঘরে চলে যাবে। রাখো তো সব, এখন ঘুমো তো। কি পিসিমা, স্বর্ণ, কেউ তো আমার ডাকে সাড়া দিল না। তার মানে ওরা কেউ আমার কথা শুনতে পাচ্ছে না। ওরা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। না না, আমি বাইরে দাঁড়িয়ে থাকার চেয়ে বরং আমার ঘরেই ফিরে যাই। এরপর কোমল তার ঘরে ফিরে যায়। কি গো, কত রাত হয়ে গেল, তুমি এখনো ঘুমোলে না যে? কি হয়েছে কি আজ তোমার? ঘুম হচ্ছে না নাকি শরীর খারাপ লাগছে? না না, চিন্তা যখন মাথার উপর থাকে তখন নিশ্চিন্তে ঘুম হয় নাকি বউ? তা কি নিয়ে এত চিন্তা করছো তুমি বলো তো? আমি সবটা খুলে বলো, দেখবে মনটা হালকা লাগবে। আমি তো নিতান্তই গরিব এক চাষি।
মাঠের এক কোণে এক টুকরো জমি আছে মাত্র আমার। অন্যান্যদের মতো অনেক বিঘা বিঘা জমি তো আমার নেই। সে তো আমি জানি, আর সেই এক টুকরা জমির ফলানো ফসল দিয়ে তো আমাদের সংসার চলে। কিন্তু তুমি এতে এত চিন্তা কেন করছো বলো দেখিনি? চিন্তা যে কেন করছি সে তো শুধু আমি জানি। যে বাবার মাথায় দুটো মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তা, সেই বাবারাই জানে তাদের রাতের ঘুম কেন উধাও হয়ে যায়। আর আরো চিন্তা করার জন্য বাকি পড়ে রইল আমাদের গায়ের ওই কিপ্টে মোড়ল মশাই। আমার এইটুকু জমিতে যতটুকু ফসল ফলাই তা দিয়ে আমার সংসার আরো ভালোভাবে চলে যেত যদি না মোড়ল কর্তাকে এত বেশি খাজনা দিতে হতো। তুমি ঠিকই বলেছ, আমাদের গায়ে মোড়ল কর্তা আমাদের উপর বেজায় জোর জুলুম করে। আমি বলি কি, আমাদের একবার রাজামশাইয়ের কানে কথাটা দেওয়া উচিত, বুঝলে তো? আমাদের মতো গরিব দুঃখী চাষিরা কি আর যখন তখন ওই রাজপ্রাসাদে যেতে পারে নাকি? আর তাছাড়া মোড়ল আমাদের থেকে খাজানা নিয়েই তো রাজামশাই রাজ কোষাগারে দিয়ে আসে। তাহলে এ খবর রাজামশাই জেনে কি করবে? সবটাই তো ওনার আগে থেকেই জানে। না না, আমার বিশ্বাস হয় না। রাজামশাই এতটা খারাপ মানুষ নয় গো। তিনি গরিব দুঃখীদের পেটে এভাবে লাথি মেরে বেশি খাজনা আদায় করে বলে মনে হয় না। মোড়ল মশাই হয়তো নিজের ইচ্ছেতে এত বেশি বেশি করে খাজনা নেয়, আর সেখান থেকে কিছু হয়তো নিজের গাড়িতেও তোলে। তা বলছি, তোমরা আরো কয়েকজন চাষি মিলে রাজামশাইয়ের কাছে এই খবরটা পৌঁছানোর ব্যবস্থা করো। ঠিক আছে পরমা, তুমি যে কথাটা বললে আমি ভেবে দেখব পরে এ বিষয় নিয়ে। এখন আর তুমি রাত জেগো না, সকাল হলে তো তোমার রান্না বাড়া কত কাজ। তুমি ঘুমিয়ে পড়ো। এরপর পরমা ও ভোলা তাদের কথা শেষ করে ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যায়। মা তো আমায় বলেছিল এবার নাকি আমার জন্য নিতাইকে দিয়ে নাড়ু মুয়া মুরগি বানিয়ে পাঠাবে। সেই জন্যই তো আমি আমার বন্ধুদেরকেও বলে রেখেছি এবার আমি ওদের আমার মায়ের হাতে নাড়ু মুয়া খাওয়াবো। কিন্তু কোথায়, নিতাই তো দেখা পেলাম না এখনো। না না, মা তো আমায় কথা দিয়ে কথা রাখবে না, এটা হতে পারে না। নিশ্চয়ই আমার ওই কিপ্টে বাবাটার জন্য কোনো একটা ঘাপলা হয়েছে। নিশ্চয়ই তার খরচটা বাঁচানোর জন্য মাকে ওসব কিছু বানাতে দেয়নি, আর তাই হয়তো মা নিতাইকে শহরে আমার কাছে নাড়ু মোয়া নিয়ে পাঠাতে পারেনি। উফ, কবে যে বাবার এরকম কিপটামি শেষ হবে কে জানে। পড়াশোনাটা শেষ করে আমি একটা কাজের জোগাড় করে নিই আগে, তারপরে মাকে নিয়ে আমি দূরে চলে যাব। বাবা থাকুক তার ওই সম্পত্তি নিয়ে আর টাকা পয়সা নিয়ে, সে সে একাই থাকুক, আমরা কেউ তার অন্ন ধ্বংস করব না। জনকর্তা, চন্দ্রকর্তা বাড়িতে আছেন নাকি? আরে নিতাই দাদা যে, হ্যাঁ হ্যাঁ আমি বাড়িতে আছি, এসো ভেতরে এসো। তুমি বোধহয় অনেকদিন বাঁচবে গো মনে হচ্ছে, অনেক আয়ু নিয়ে এসেছো পৃথিবীতে। কেন ছোটকর্তা, আপনার এরকম মনে হচ্ছে কেন? না মানে আমি এক্ষুনি তোমার নাম নিচ্ছিলাম, তোমার কথাই ভাবছিলাম যে তোমার তো আসার কথা ছিল, এখনো এলে না। এসব বলতে বলতেই তুমি চলে এসেছো। সে আমিও জানি আপনি আমার কথাই ভাবছিলেন। গিন্নিমা তো আজকে দুদিন ধরে আপনার কাছে আমাকে পাঠাতে চাইছে, কিন্তু কর্তা বাবুর চোখ ফাঁকি দিয়ে কিছুতেই আসতে পারছিলাম না। আজ এক ফাঁকে সুযোগ করে চলে এসেছি। বাবা নিশ্চয় মায়ের সঙ্গে আবারও ঝামেলা করেছে এসব কিছু নিয়ে, তাই না? সে আর বলতে, যাকে কর্তা বাবু আপনি এসব ধরুন, আমাকে আবার এক্ষুনি বাড়ি ফিরতে হবে। মোড়ল কর্তা যদি গুনাহ করে কিছু টের পেয়ে যায় তাহলে আমার আর গিন্নি মায়ের একেবারে গর্দান যাবে হাতে নাতে। সবে মাত্র তো এলে, একটু বসো, খানিকটা জল মুখে নিয়ে জিরে নেবে তো। না না ছোট কর্তা, আমার সে সময় নেই। জল খেয়ে জিরিয়ে নেওয়া যে আমার জীবন বাঁচানোটা অনেক জরুরি আমার কাছে, তাই আমি এখন আসছি, আপনি এগুলো ধরুন। এরপর নিতাই সেই পুঁটলিটা আবিরের কাছে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় গ্রামে ফিরে যাওয়ার জন্য। আরে আমার ওই কিপ্টে বাবাটার ভয়ে এই বেচারাটারও কি অবস্থা। আমার হাতে একবার শুধু সব ক্ষমতা আসুক, তারপর ওই কিপ্টে বুড়োকে আমি শায়েস্তা করব।
আজ এত বেলা হয়ে গেল, কোমল তো এখন ঘুম থেকে উঠলো না। এখনো রান্নাঘরে ওর দেখাও পেলাম না। সে মেয়ে তো প্রতিদিন ঘুম থেকে উঠে আগে আমাকে সাহায্য করার জন্য রান্নাঘরে চলে আসে। তাহলে আজ ওর কি হয়েছে? ওর আবার শরীর খারাপ হলো নাকি? এসব কথা বলতে বলতে পরমা তার রান্নাঘরে কাজ করতে থাকে। তখনই স্বর্ণ সেখানে চলে আসে। মা, আজ এখনো রান্না হয়নি নাকি? আমার তো বড্ড ক্ষুধা পেয়েছে, খেতে দাও তো কিছু। এ কি স্বর্ণ, তুমি আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো, আর কোমল কিনা এখনো ঘুম থেকে উঠলো না? তাহলে নিশ্চয়ই কোমলের শরীর খারাপ করেছে। যাই তো ওর ঘরে গিয়ে একবার খোঁজ নিয়ে আসি। এই কথা বলে পরমা কমলিনীর ঘরের দিকে যায়। আমি কোথায় খিদে পেয়েছে বলে এলাম মায়ের কাছে কটা খাবার খাওয়ার জন্য, আর মা কিনা আমার দিকে কোনো খেয়ালই করলো না। সে এখান থেকে চলে গেল ওই কোমলের কাছে, কোমলের কি হয়েছে না হয়েছে সেটা দেখতে। পিসিমা ঠিকই বলে, মা আমায় একটুও ভালোবাসে না, একটুও না। মায়ের মনে যত শুধুমাত্র ওই কমলের জন্যই ভালোবাসা। ওদিকে কমল জ্বরের তোপে বিছানায় শুয়ে ছটফট করছিল। তখনই পরমা তার ঘরে গিয়ে তাকে ওই অবস্থায় দেখতে পায়। কোমল, কি হয়েছে মা তোর? ও মা, এ তো দেখছি সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এত জ্বর কখন বাঁধালি? আমাকে তো কিছু বলিসনি। কাল রাতে জ্বর এসেছে মা। হঠাৎ করে এত জ্বর আসার কারণ কি বলতো? কাল রাতে যখন ঝড় বৃষ্টি হয়েছিল না, তখন বিদ্যুৎ চমকানোর শব্দে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম মা। সেই ভয় থেকেও আসতে পারে। আর তাছাড়া আমি আবার ভয় পেয়েছিলাম বলে পিসিমা স্বর্ণের কাছেও গিয়েছিলাম ওদের ঘরে একটু আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু ওরা তো ঘুমিয়ে পড়েছিল, তাই আমার ডাক শুনতে পারিনি। তখন বৃষ্টির জল মাথায় পড়েছিল আমার, সেজন্যই নিশ্চয়ই জ্বর এসেছে। রাতে এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না। তুই আমার ঘরে কেন গেলি না বলতো? এমনি মা, থাক এখন এসব বাদ দাও তো। এত চিন্তা করো না, জ্বর হয়েছে এমনি এমনি সেরে যাবে। কোনো অসুখ এমনি এমনি সেরে যায়, এ কথা তুই কোথা থেকে শুনেছিস বলতো? পাকা বুড়ি একটা। এখন এত কথা না বলে চল, উঠে আমার সাথে চল। তোর হাত মুখটা ধুয়ে কটা খাবার খাইয়ে দিই। তারপর তোর বাবা দুপুরে যখন খেতে আসবে, আমি বাজার থেকে ওষুধ নিয়ে আসতে বলবো। এরপর পরমা কমলকে বিছানা থেকে উঠিয়ে নিয়ে যায়। দেখেছো পিসিমা, ওই কমলকে নিয়ে মা কতটা আদিক্ষেতা করতে পারে। সেইটাই তো দেখছি। তুই এদিকে কি রে মরছিস, সেদিকে আর কি তোর মায়ের কোনো নজর আছে নাকি? দাঁড়াও না পিসিমা, দাঁড়াও, মাকে ডেকে একবার জিজ্ঞাসা করি সে আমার কথা কি আদৌ শুনতে পেয়েছে কিনা। মা, ও মা, মা, আমি যে তোমার কাছে খেতে চাইলাম, তোমার সেসব কথা কানে গিয়েছে নাকি যায়নি? তুমি আমায় খেতে না দিয়ে উল্টো কোমলকে এভাবে ঘর থেকে ধরে নিয়ে আসলে কেন? কি হয়েছে কি কোমলের শুনি? তোমার কাছে আমি ভাত খাইতে চাইলাম, আর তুমি দৌড়ে গিয়ে ওই কোমলকে তুলে নিয়ে এলে। এখন আদর যত্ন করে কোমলকে খেতে দেবে বুঝি? এইসব তুই কি বলছিস কি মা স্বর্ণ? তোর খিদে পেয়েছে, খেতে তো দেবই। তাছাড়া আমি বেড়ে না দিলে তুই তো নিজের হাতেও নিয়ে খেতে পারিস, তাই না? আর তাছাড়া তোর পিসিমাও তো রয়েছে বাড়িতে, তার কাছে খেতে চাইতে পারতিস। মেয়েটা তোমার কাছে একটু খাবারের জন্য আবদার করছে, আর তুমি ওর সাথে এমনটা করছো বৌদি? না সুমনা, আমি তার জন্য এমনটা করছি না। আসলে কোমল তো খুব ভোর ভোর ঘুম থেকে ওঠে আর আমার সাথে হাতে হাতে কাজ করে। আর ওকে উঠতে না দেখে আমি ওর ঘরে গেলাম ওর খোঁজ করতে, আর গিয়ে দেখি মেয়েটার আমার জ্বরে গা পুড়ে যাচ্ছে। তোমরা কি সেই খোঁজ রাখো? কাল রাতে নাকি ও ঝড় বৃষ্টির ভয়ে তোমাদের ঘরে গিয়েছিল আশ্রয় চাইতে, কিন্তু তোমরা কেউ দৌড় খোলোনি। তাই মেয়েটা ওভাবে বৃষ্টিতে ভিজে আর বিদ্যুৎ চমকানোর ভয়ে জ্বর বাঁধিয়ে বসেছে। আমি না খেয়াল করলে ওর খেয়াল কে রাখবে বলো তো? বাড়ি দেখলে শরীর তোমার মেয়ে কোমলের একটুতে একটু কিছু হলে জ্বর চলে আসে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন তাহলে তোমার ওই মেয়ে কোমলের সেবা শুশ্রূষাই করো। চল স্বর্ণ, আমি তোকে খেতে দিচ্ছি মা। আর না না, এভাবে আর দিনকাল পার করা যাচ্ছে না। এই মোড়লের যন্ত্রণায়
আমরা জ্বলে পুড়ে কান কান হয়ে গেলাম। মাঠে এই কড়া রোদে পুড়ে বৃষ্টিতে জলে ভিজে কষ্ট করে ফসল ফলাই আমরা, আর সে ফসলের লাভের মূল্য আমরা না খেয়ে ওই মোড়লকে দিয়ে দিতে হয়। এবারের একটা বিহিত করাই দরকার। তবে তুমি একা একা কি বিহিত করবে বলো তো? সারা গায়ে সব চাষি যদি একজন হয়ে যেত তাহলে না হয় ওই মোড়লের কোনো পদক্ষেপ নেওয়া যেত। আমি আর তুমি একা কোনো উদ্যোগ নিয়ে মরবো নাকি? শেষে কিনা মোড়ল আমাদেরকে গাছাড়া করে দেবে। এসব কথা বলা বলি করতে থাকে হারু আর রঘু চাষি। তখনই স্বর্ণকমলের বাবা ভোলা সেখানে এসে হাজির হয়। ওই তো ভোলাটাকে আসতে দেখতে পাচ্ছি, ওনার সাথে একটু আলোচনা করা যাক, দেখে উনি কি বক্তব্য দেয়। কি ব্যাপার কি, তোমরা সকলে মাঠে কাজ সেরে এখানে কি নিয়ে আলোচনা সভা বসিয়েছো? আর মামলা ওই মোড়লের যন্ত্রণায় আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছি, সেই বিষয়ে কথা বলছিলাম। মোড়লের হাত থেকে কি করে রক্ষা পাওয়া যায় একটু বলো তো দেখি। আমি ওই বিষয়ে তোমাদের সাথে কথা বলবোই বলে বাড়ি থেকে ভেবে এসেছি। কাজ শেষে কথাগুলো বলতাম, যদিও তোমরা এখন শুরু করেছো, তাহলে এখনই বলি শোনো। আমাদের সব চাষিকে আগে এক হতে হবে, তারপরে এই মোড়ল নামে রাজ দরবারে গিয়ে নালিশ করতে হবে। রাজ দরবারে নালিশ করব মানে কি বলছো কি বলা দাদা? আমরা তো ভাবছিলাম মোড়লের কাছেই সবাই মিলে গিয়ে মোড়লের নামে বিচার চাইবো, কিন্তু তুমি তো দেখছি আমাদের ভাবনা চিন্তারও এক কাঠি উপরে। তোমাদের কি মনে হয় আমরা সকলে মিলে ওই মোড়লের কাছে গিয়ে সুবিচার চাইলে মোড়ল আমাদের কি সুবিচার দেবে? তাহলে তো ভালোই হতো। তার মানে এখন আমাদের রাজ দরবারে যেতে হবে, কিন্তু আমার তো ভয় করছে। ভয়ের কিছু নেই, আমরা সকলে মিলে আমাদের সমস্যার কথা জানাতে যাব রাজামশাইকে। তারপর তিনি নিশ্চয়ই আমাদের সমস্যাটা বুঝবেন আর ঠিক কোনো না কোনো একটা সুরাহ বের করে দেবেন। মনে হচ্ছে মোড়ল কর্তা বাড়িতে নেই। পা টিপে টিপে এই সুযোগে গিন্নি মায়ের কাছে গিয়ে খবরটা দিয়ে আসি। এ কথা বলে নিতাই চুপি চুপি মোড়ল বাড়ির ভেতরে ঢুকতে থাকে। তখনই পেছন থেকে মোড়ল কর্তা হুঙ্কার করে নিতাইকে ডেকে ওঠে। হ্যাঁ নিতাই, এভাবে সরোর মতো করে পা টিপে টিপে বাড়ির ঢোকা হচ্ছে কেন? নিশ্চয়ই আমার থেকে কিছু একটা লুকোতে চাচ্ছিস। এই রে, গেল গেল, এই অপাগা নিতাইয়ের গর্দানটা আজ গেল বোধ হয়। এ কি, মোড়ল কর্তা রাগি রাগি গলার আওয়াজ শুনতে পাচ্ছি মনে হচ্ছে। তার মানে নিতাইটা বোধহয় শহর থেকে ফিরে এসেছে। ফিরে আসার পরপরই মোড়ল কর্তার কাছে ধরা পড়ে গেল নাকি? তাহলে তো আজ ওই বেচারা নিতাইয়ের রেহাই নেই। যাই গিয়ে বরং বেচারাকে বাঁচাই। সত্যি বলছি মোড়ল কর্তা, আমি শহরে ছোট কর্তাকে ওসব দিতে যাইনি। আমি আসলে আমার বাড়িতে গিয়েছিলাম একটা দরকারের কাজে। তাই নাকি? তা এমন কি দরকারে গিয়েছিলে বাড়িতে শুনি? আহা, সব কথা তোমাকে বলতে হবে নাকি? শুনলাম ওর মায়ের শরীরটা নাকি খারাপ, তাই তো আমায় বলে ওর মাকে দেখতে গিয়েছিল। তোমাদের দুজনের কারো কথাই আমি বিশ্বাস করি না। দাঁড়াও, আমি আগে রান্নাঘরে গিয়ে দেখে আসি ওই নাড়ু মোয়ার বয়মগুলো ঠিকঠাক আছে নাকি। এ কথা বলে মোড়ল রান্নাঘরের দিকে চলে যায়। গেল গেল গেল, এবার আমাদের সব জারি জুরি ফাঁস হয়ে গেল। কিরে নিতাই, ঠিকই মোড়ল কর্তাকে আটকানোর ব্যবস্থা কর। রান্নাঘরে গিয়ে নাড়ু মোয়ার বয়ামগুলো না দেখতে পেলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। ইয়ে মানে মোড়ল কর্তা, আমি বাড়িতে আসার আগে দেখলাম মাঠে কিছু চাষিরা মিলে দল গঠন করে আপনার নামে কিছু কথা বলা বলি করছিল। এবারে কাজনাটা বোধ হয় ওরা কম দেওয়ার চিন্তা ভাবনা করছে। নিতাই এ কথা বলার সাথে সাথে মোড়ল কর্তা দাঁড়িয়ে পড়ে। কি, এবারে খাজনা ওরা কম দিতে চাইছে? আর এই সব কিছু নিয়ে দল গঠন করার কথা বলা বলি করছিল। চল চল তো শিগগিরই, কোথায় ওরা? আমার নামে কথা বলা বলি করছে,
চল চল গিয়ে দেখে আসি। চলুন মোড়ল কর্তা। এরপর নিতাইকে সঙ্গে করে মোড়ল কর্তা বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। মোড়ল কর্তা রান্নাঘর থেকে ফিরে আসতে দেখে গিন্নিমা যেন হাঁপ ছেড়ে বাঁচছে। আমি আর খেতে পারছি না মা, সেই সকাল থেকে তুমি আমাকে একটার পর একটা খাইয়েই চলেছ। আমি এবার সত্যি খেতে পারছি না, এবার রাখো তো এসব। না না না, খাবারের পর এই ওষুধটা খেতে হবে, না হলে তো শরীর সুস্থ হবে কি করে। এই ওষুধটা খেয়ে নে মা, আর তারপর আমি তোকে আর কিছুই খাবার জন্য জোর করব না। ঠিক আছে মা, দাও দাও, খাইয়ে দাও। এরপর কোমলের মা কোমলকে সবটুকু খাবার খাইয়ে দেয়, আর খাবার খাওয়ার শেষে তাকে ওষুধও খাইয়ে দেয়। অন্যদিকে স্বর্ণ সেই সব কিছু দেখে আর ভীষণ রেগে যায়। এখানে মোটামুটি আমরা অনেকেই ওই মোড়লের বিরুদ্ধে যুক্ত হয়েছি। আমরা কজন মিলে রাজ দরবারে গিয়ে রাজা মশাইয়ের কাছে আগে আমাদের আর্জিটা জানাই, তারপর দেখি কি হয়। ওই দেখো ভোলাদা, মোড়ল কর্তা তার সামসাকে সঙ্গে করে নিয়ে এদিকেই আসছে। আমাদের পরিকল্পনার বিষয় কিছু জেনে গেল না তো? আরে না না, উনি আমাদের পরিকল্পনার বিষয় কি করে জানবে? আমরা তো সবে মাত্র এসব পরিকল্পনা করলাম। এখান থেকে তো কেউ বাড়িতে যায়নি, কে বলবে ওনাকে? তোমরা এত চিন্তা করো না অযথা, ওনাকে এখানে আসতে দাও, দেখি কি বলে উনি আমাদেরকে। কি ব্যাপার, তোমরা সব চাষিরা মিলে মাঠের কাজ ফেলে রেখে এখানে দাঁড়িয়ে কি এত আলাপ করছো শুনি? মাঠে ফসল তুলে ফেলার সময় হয়ে গেছে, তাই এবারে ফসল ওঠার পরে সামনের মৌসুমে কোন ফসলটা রোপণ করব সে বিষয়ে আলোচনা করছি, সেটাই পরিকল্পনা করছি আমরা। কিন্তু হঠাৎ মোড়ল কর্তা আপনি এখানে এভাবে এলেন যে, কিছু বলতে চান আমাদেরকে? না না, তোমাদেরকে কিছুই বলতে চাই না। তোমরা তোমাদের ফসলি জমিতে যে ফসল রোপণ করো না কেন, খাজনাটা ঠিকঠাক মতো করে আমাকে মিটিয়ে দিলেই আমার আর কোনো ঝামেলা নেই। সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মোড়ল কর্তা, আপনার খাজনা আপনি সময় মতো একদম পাই পাই করে পেয়ে যাবেন। বেশ, তাহলে তোমরা এবার তোমাদের কাজে লেগে পড়ো, আমি আসছি। চল নিতাই, শুধু শুধু আবার এখানে হাঁটিয়ে নিয়ে এলি। মন্ত্রী মশাই, বছরের তো প্রায় শেষ, তা এবারের খাজনাটা এখনো তো রাজবাড়িতে এসে পৌঁছালো না। এই ব্যাপারে আপনার কাছে কি সংবাদ আছে বলুন তো দেখি। এবারে মাঠে ফসলগুলো একটু দেরিতে উঠেছে রাজামশাই, তাই চাষিদের খাজনা দিতে দেরি হচ্ছে। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, খাজনা ঠিক চলে আসবে। বেশ, আসলে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে এই গরিব চাষিদের থেকে আমি খাজনা নিতাম না, তবে রাজ্য চালনা করতে গেলে তাদের থেকে সামান্য পরিমাণ হলেও আমায় খাজনা নিতে হবে, নইলে যে রাজকোষাগার দিন দিন শূন্য হতে থাকবে, আর তখন এই রাজ্যের রাজত্ব হারাতে হবে। আজ্ঞে রাজামশাই, আপনি ঠিকই বলেছেন। চাষিদের কাছ থেকে অথবা প্রজাদের কাছ থেকে আমরা যদি খাজনা আদায় না করি, তাহলে আমাদের রাজ্যের রাজকোষাগার দিন দিন শূন্য হতে থাকবে, আর এর ফলে আমরা তো নিজেদের রাজত্ব হারাবো। তাই প্রজাতন্ত্রের কাছ থেকে আমাদের খাজনা আদায় করাটা অতি আবশ্যক। হ্যাঁ মন্ত্রী মশাই, তবে একথা মাথায় রাখবেন, কোনো প্রজাদেরকে বা গরিব দুঃখী চাষিদেরকে যেন জোর জবরদস্তি করা না হয়। তাদের সমস্যার কথাটাও আমাদের মাথায় রাখতে হবে। রাজ্যের যেন শান্তি সুখ বজায় থাকে, সেই ব্যবস্থাটাও আমাদেরকেই করতে হবে। ঠিক আছে রাজামশাই। আচ্ছা মন্ত্রী মশাই, রাজপুত্রের খবর জানেন? তাকে আজ রাজপ্রাসাদের কোথাও দেখতে পেলাম না, রাজ দরবারেও একটিবারের জন্য উপস্থিত হয়নি আজ। তবে কোথায় গেছেন সে? তাকে তো ধীরে ধীরে রাজ্যের একটি দুটি দায়িত্ব কাঁধে নিতে হবে। আমি ভাবছিলাম খাজনা আদায়ের দায়িত্বটা তার উপরে দিতে। আপনি কার উপর দায়িত্ব দিতে চাইছেন রাজামশাই? সে তো এখনো ছেলে মানুষ। এই দেখুন না, কাউকে কিছু না বলে কোথায় তার প্রিয় ঘোড়াকে সঙ্গ করে রাজভবনে বেরিয়ে পড়েছে। তাই নাকি? এ বয়সে এসব একটু করুক, তবে ধীরে ধীরে তাকেই তো এই রাজ্যের দায়িত্বগুলো বুঝে নিতে হবে। সেই তো এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। আমি খুব শীঘ্রই তার রাজ অভিষেক করতে চাই, আর রাজ অভিষেকের আগেই তার কাঁধে আমি
কিছু কিছু করে সব দায়িত্ব তুলে দিতে চাই। দাঁড়া অবশ্য দাঁড়া, অনেকটা দূর চলে এসেছিস, এবার একটু জিরিয়ে নিতে হবে যে। আমি তো হাঁপিয়ে উঠেছি, তুই এখানে দাঁড়া, আমি একটু গাছটির নিচে বসে বিশ্রাম করে নেই। এরপর রাজপুত্র কর্ণ তার প্রিয় ঘোড়াকে সেখানে দাঁড় করিয়ে নিজে একটি গাছতলায় বসে বিশ্রাম নিতে থাকে। ক্লান্ত শরীরে বিশ্রাম নিতে গিয়ে রাজপুত্র কর্ণ ঘুমিয়ে পড়ে। স্বর্ণ, মা স্বর্ণ, বাবা, আমার কথা তোমার মনে আছে নাকি মা? আমার তো মাঝে মাঝে মনে হয় এই বাড়িতে তো আমি যে আছি এ কথা তুমি ভুলেই যাও। এবার বলো কি হয়েছে, কি আমায় আবার এত ডাকাডাকি কেন করছো? এইভাবে বলছিস কেন? তোকে কোনো কাজের কথা বললে তুই কখনো করিস নাকি? কোমলই তো আমার সব কাজে সাহায্য করে, তাই তোকে এমন ডাকাডাকির প্রয়োজন হয় না। যা, এবার আমার জন্য এক কলসি জল এনে দে তো পুকুর ঘাট থেকে। আমি যাব পুকুর ঘাটে জল আনতে? কোনোদিন গিয়েছি আমি যে আজ আমায় কলস ভরে জল আনতে বলছো? কোনোদিনও যাসনি বলে আজও কি যেতে পারবি না? এমন কথা কোথায় লেখা আছে শুনি? সব সময় তো কোমল এনে দেয়, আর আজ তুই একটু যা, ওর শরীরটা খারাপ। না মা, আমি যেতে পারবো না। এই কথা বলে স্বর্ণ সেখান থেকে চলে যায়। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, কোনো কাজে যদি আমায় সাহায্য করে। যাই, আমাকে এখন যেতে হবে জল আনতে। আমি রান্না করব, জল আনবো, সবই একা হাতে আমাকে করতে হবে। দাও না মা, আমি জল এনে দিচ্ছি। তুমি একা একা আর কত কাজ করবে বলো তো? না না কোমল, তোর শরীরটা এখনো অসুস্থ, তোকে এখন জল আনতে যেতে হবে না। না না মা, ওষুধ তো খাইয়ে দিয়েছো, আমি এখন দিব্যি সুস্থ হয়ে গেছি। আর আমি তোমায় জল এনেও দিতে পারবো। তুমি যাও তো, রান্নার কাজটা এগিয়ে নাও। দাও, এক্ষুনি কলসটা আমাকে দাও তো। কোমল তার মায়ের কাছ থেকে কলসটা নিয়ে নেয় এবং পুকুর ঘাটলায় চলে যায় জল আনার জন্য। কি রে মা কোমল, মুখ দেখে এমন লাগছে কেন? তোর তোর শরীরটা খারাপ নাকি? হ্যাঁ কাকিমা, কাল রাত থেকে জ্বর হয়েছে, তাই চোখ মুখ এমন দেখতে লাগছে। কাল রাতে জ্বর হয়েছে আর সকাল সকাল তুই জল নিতে পুকুর ঘাটলায় চলে এসেছিস কেন রে? তোদের বাড়িতে কি আর কেউ মেয়ে বউ নেই নাকি রে? তোর মা রয়েছে, তোর পিসি রয়েছে, এমনকি তোর বউ স্বর্ণও রয়েছে। তো এতগুলো মানুষ বাড়িতে থাকতে তোর এই জ্বর নিয়েই ঘাটলায় আসতে হলো জল নিতে? তাতে কি হয়েছে কাকিমা? আসলে বাড়িতে যে যার মতো সবাই ব্যস্ত, তাই আমি নিজে এলাম, আমাকে কেউ জোর করে পাঠায়নি। তুই খুব সহজ সরল কোমল, তাই তুই নিজেই এসেছিস, এ কথা আমাদেরকে বলছিস। তোর মা যেমন সারা জীবন কষ্ট করে কাজ করে খেয়েছে, আর তোর পিসি তোর মায়ের কাজের উপর নির্ভর করে বসে বসে থেকেছে, তোর জীবনটাও দেখছি ঠিক তেমনই হতে চলেছে। তুই কাজ করে খেটে খেটে মরবি, আর তোর বোন ওই স্বর্ণ সে পায়ের উপর পা তুলে বসে থাকবে। আমি তো কিছুই মনে করি না কাকিমা, কারণ স্বর্ণ তো ছোট থেকে কাজকর্ম করেনি, ওর তো অভ্যেসই নেই। এই জন্যই তো আমি ওকে সবসময় সাহায্য করি। তোমরা এইসব নিয়ে আর ভেবো না তো। আমাকে এবার জল নিয়ে বাড়িতে যেতে হবে, নয়তো মায়ের রান্নার কাজে দেরি হয়ে যাবে। এরপর কোমল ঘাটলার দিকে এগিয়ে যায়, তারপর কলস ভর্তি জল নিয়ে সে বাড়ির পথে রওনা হয়। আমার মা বেচারি সারা জীবন অনেক কষ্ট করেছে। আমার বাবার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার মা কোনোদিন তার ইচ্ছে মতো কিছু খেতে পারেনি, পড়তে পারেনি। কিন্তু আমার কোনো শখ অপূর্ণ রাখবে না ভেবে আমার মা আমাকে কত কষ্ট করে শহরে পড়তে পাঠিয়েছে। আমার কিপ্টে বাবার অমতে গিয়ে আমার মা আমার সুখ শান্তির ব্যবস্থা করেছে। তাই আমি আমার সেই মায়ের কষ্টটাও খুব দ্রুতই ঘুচানোর ব্যবস্থা করব। আমি শীঘ্রই মাকে আমি আমার কাছে নিয়ে আসব। আচ্ছা, মায়ের সঙ্গে তো অনেকদিন দেখা হয় না। বাবার উপরে রাগ করে অনেক দিন হলো আমি গ্রামের বাড়িতে যাই না, কিন্তু মাকে দেখার জন্য মনটাও তো কেমন আনচান করছে। প্রত্যেকবার বাড়িতে যাওয়ার আগে মাকে চিঠি পাঠিয়েছি, জানিয়ে দিয়েছি। এবার না হয় হঠাৎ করে বাড়িতে গিয়ে মাকে চমকে দেব, মাও নিশ্চয়ই অনেক খুশি হবে। যাই, তাহলে আর দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে রাখি। কাল পরশু যে কোনো একদিন হঠাৎ করে বাড়িতে গিয়ে মাকে চমকে দিব। মেয়েটার জ্বর হয়েছে আর তুমি তাকে দিয়ে জল আনতে পাঠিয়ে দিয়েছো বড় মা?
আমি তোমার মেয়েকে জল আনতে পাঠিয়েছি নাকি সে নিচে থেকে গিয়েছে বলো তো? যাই হোক, সে বাড়ি ফিরে এলে তুমি তাকে দিয়ে আর কাজ করাবে না কিন্তু। তোমার মেয়েকে দিয়ে কাজ করাতে আমার বয়ে গেছে। সে তো নিজে থেকে আমার সব কাজে সাহায্য করতে এগিয়ে আসে। আমি বারণ করলেও ও শোনে না আমার কথা। এখন এসব কথা রাখো, আগে শোনো, কোমল মায়ের কিন্তু ভয় থেকে জ্বর এসেছে গো। এই জ্বর কিন্তু শুধু ওষুধে যাবে না, জড়িবুটি ওষুধও লাগবে। তুমি তো জানো, ভয় পেয়ে জ্বর এলে সেই জ্বর কাটানোর কি জড়িবুটি প্রয়োজন হয়। হ্যাঁ জানি তো, সেটা খুঁজতে হলে এখন তো আমায় বনে জঙ্গলে যেতে হবে। প্রয়োজন হলে তাই যাবে। নিজের মেয়ের জ্বর সারাতে এটুকু করবে না তুমি বাবা হয়ে, বলো? আরে আমি কখন বললাম আমি যাব না? এক্ষুনি যাচ্ছি, আমি সেই জড়িবুটির খোঁজ করে নিয়ে আসছি। এই কথা বলে ভোলা জঙ্গলে যায় কোমলের জ্বর সারানোর জন্য জড়িবুটি ঔষধের খোঁজে। এদিকে রাজকুমার কর্ণ তখন সেই জঙ্গলের গাছতলাতে বসেই বিশ্রাম নিতে থাকে। জঙ্গলের ধারে কাছে কোথাও তো পেলাম না সেই জড়িবুটির গাছ। আমার বোধ হয় জঙ্গলে আরো গহীনে যেতে হবে। কি আর করার, মেয়ের জন্য এটুকু তো আমায় করতেই হবে। এরপর ভোলা এক পায়ে দু পায়ে জঙ্গলের আরো গহীনে যেতে থাকে। জঙ্গলের অনেক ভেতরে প্রবেশ করতেই হঠাৎ করে ভোলার সামনে আচমকা এক দানবীয় আকারের সিংহ চলে আসে। আর সে নিজের মতো করে গর্জন করতে থাকে। হঠাৎ করে এমন কাণ্ডে ভোলা বেশ ঘাবড়ে যায়। হায় বিধাতা, এ কি জমের সামনে ফেললো আমায়? আজ আমার প্রাণ রক্ষা হবে তো? হ্যাঁ রে স্বর্ণ, জানিস তোর বাবা কিন্তু তোর আর কোমলের বিয়ে নিয়ে বেশ চিন্তিত। আমার তো মনে হয় তোর বাবা মা দুজনে মিলে পরিকল্পনা করে রেখেছে তোকে আর কমলকে একসাথে একই বাড়িতে বিয়ে দেবে। একই বাড়ির দুইটি উপযুক্ত পাত্র না পাওয়া অবধি হয়তো তোদের বিয়েতে রাজি হবে না। একই বাড়িতে উপযুক্ত দুটো পাত্র একসাথে পাওয়া, এ কি মামার হাতের মোয়া নাকি পিসিমা, যে চাইলাম আর পেয়ে গেলাম? মার বাবার এরকম আজগুবি ইচ্ছে প্রাধান্য দিতে গেলে তো আমাদের জন্য পাত্রই খুঁজে পাওয়া যাবে না, আর বিয়েটাও হবে না। তাই একেবারে ঠিক বুঝেছিস তুই। তোর বাবা মা মনে করে তোরা দুজনে হলি যমজ বোন, তোরা সারা জীবন একসাথে থাকলে নাকি সুখী থাকবি। কে বলেছে আমি কোমলের সঙ্গে থাকলে সুখে থাকবো? কখনো না। আমি তো কোমলকে সহ্যই করতে পারি না। ওকে তো আমার নিজের বোন বলতেও অস্বস্তি লাগে। বিয়ের আগে বাপের বাড়িতে যে কটা দিন আছি সে কটা দিন ওকে সহ্য করা আমার জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। আর বিয়ের পর যদি ওর আর আমার একই বাড়িতে বিয়ে হয় তাহলে আমার সারাটা জীবনই তো নষ্ট হয়ে যাবে। তাই বাবা মা যতই চেষ্টা করুক না কেন, আমি আর কোমল একই বাড়িতে কিছুতেই বিয়ে করে যাব না। আর সেটা তো আমি কোনোভাবেই মেনে নেব না। সত্যি বলতে আমার তোর সাথে একই মত স্বর্ণ। আমিও চাই কোমল আর তোর একই বাড়িতে বিয়ে হোক। তুই হলি আমার আদরের স্বর্ণালী। আমি তোকে বিয়ে দেব অনেক বড় ঘরে, জমিদারের ছেলের সাথে তোর বিয়েও হতে পারে। আর সেই বাড়িতে কিনা কোমল বউ হয়ে যাবে। না না না, কোমল আর তুই কি এক হলি নাকি? তোরা দুজনে দেখতে যতই এক হোস না কেন, তোর গায়ের রংটা কিন্তু কোমলের চেয়ে একটু বেশি পরিষ্কার। তাই যে কেউ তোদের দুজনকে দেখলে তোকেই সুন্দরী বলবে। আর তাই তোরই সবচেয়ে ভালো বিয়ে হবে। কোমলকে তোর বাবা মা যেখানে খুশি সেখানে বিয়ে দিক, এতে আর আমাদের মাথা ব্যথা নেই। তুমি ঠিকই বলেছো পিসিমা, আমার অনেক বড় ঘরে বিয়ে হবে। আর আমি সেই বড়লোক শ্বশুর বাড়ির ধারে কাছেও কোমলকে ঘেঁষতে দেব না। মা, ও মা, এখানে কি করছো তুমি? তোমার কি রান্নার কাজ শেষ? আমি তো জলের কলসিটা রান্নাঘরে রেখে এলাম। ও কোমল, চলে এসেছিস মা? আয় মায়, এই দেখ না, আমি আমার পুরনো গহনাগুলো আর জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। রান্নার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় ও এসব নিয়ে বসেছি আজ। ও দাও, আমি তোমার হাতে হাতে তোমার জামা কাপড় আর গহনাগুলো গুছিয়ে দেই। না, তোকে এসব কাজে হাত লাগাতে হবে না। তুই এখানে দাঁড়া তো, আমার এই গয়নাগুলো তোকে একটু পরিয়ে দেখি। আমার বহুদিনের সাজ, জানিস তো, আমার গয়নাগুলো দিয়ে আমার দুটো মেয়েকে বউ সাজানো। আজ না হয় তোকে একটু মনের মতো করে সাজায়, অন্য আরেকদিন স্বর্ণকেও সাজাবো। আর তারপর তোদের দুই বোনের বিয়ের সময় আমার যতটুকু গয়না আছে সেই সব তোদের দুজনের মধ্যে সমান ভাগ করে দিয়ে দেব। কেন মা, তোমার সব গয়না আমাদের দু বোনকে কেন দিয়ে দেবে তুমি?
তারপর তো তোমার আর কিচ্ছুটি থাকবে না, তখন তুমি কি পড়বে বলো তো? এগুলো তো এতদিন আমি পড়েছি, আর তাছাড়া তোর বাবা আর আমি মিলে এগুলো জমিয়ে রেখেছি শুধুমাত্র তোদেরই জন্য। এগুলো আমার নামে হলেও আসলে এগুলোর মালিক তো তোরা। বাবা মায়ের যা কিছু থাকে সেগুলো তাদের সন্তানরাই পায়। এখন আর এত পাকা পাকা কথা না বলে চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকতো, আমি একটু মনের মতো করে এগুলো তোকে পরিয়ে সাজিয়ে দিই। এরপর পরমা তার সব গয়নাগুলো কোমলকে একে একে পরিয়ে দেয়। ছেলেটা আমার কতদিন বাড়িতে আসে না, কতদিন আমার ছেলেটাকে দেখতে পায় না। মন চাইলে যে আমি নিজে শহরে ছুটে চলে যাব, সেটাও করতে পারি না ওই মোড়ল কিপটেটার জন্য। কি ব্যাপার গিন্নি, এভাবে নাকে কান্না করতে করতে আমার নামে কি বকাবকি করছো বলো তো? নিশ্চয়ই আমার নামে বদদোয়া করছো। করো করো, যত খুশি আমায় নিয়ে বদদোয়া করো। এই কথাটা শুনেছো তো গিন্নি? শকুনের দোয়ায় গরু মরে না। আপনি আসলে কেমন মানুষ বলুন তো মোড়ল কর্তা? মানুষের কষ্ট দিয়ে কি আপনার কষ্ট হয় না? এই সব কিছু নিয়েও এভাবে হাসি তামাশা করতে পারছেন আপনি? তোমাদের মা ছেলের এই নাকে কান্না আর কতবার দেখবো বলো তো? এইসব দেখে আমার মন গলে না, বুঝলে? শোনো গিন্নি, তোমায় একটা ভালো কথা বলি। দুদিন বাদে ছেলেকে বিয়ে দেবে, ছেলের বউ আসবে বাড়িতে, তুমি তখন হবে শাশুড়ি। তাই এসব নাকে কান্নার স্বভাব এখন থেকে বন্ধ করো, আর ছেলেটাকে একটু মানুষ করার চেষ্টা করো। কত বড় হয়ে গেল, এখনো শুধু পড়াশোনাই করে যাচ্ছে, আয় রোজগারের নাম নেই। ছেলেকে আর পড়াশোনা করতে হবে না, বোঝাও ছেলেকে। সে যেন এখন বাড়ি ফিরে এসে বাবার সঙ্গে সঙ্গে কাজকর্ম করার বন্দোবস্ত করে। ও বাঁচাও, বাঁচাও, হে বিধাতা, আমায় তুমি এই সিংহের হাত থেকে রক্ষা করো। কোন কুক্ষণে যে এই সিংহের সামনে আমাকে পড়তে হলো কে জানে। এখন এই গহীন জঙ্গলে কে আমায় খোঁজ করতে আসবে? আজকে বোধহয় সত্যি সত্যি আমাকে এই সিংহের পেটে যেতে হবে। আর এই খবরটুকু যে আমার মেয়ে বউদের কাছেও পৌঁছাবেও না। বাঁচাও, বাঁচাও বিধাতা, বাঁচাও। ভোলার করা চিৎকার চেঁচামেচিতে হঠাৎ করেই রাজপুত্র কর্ণের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে কারো এমন চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে হক চকিয়ে যায়। কি ব্যাপার? এই গহীন জঙ্গলে কারো চিৎকারের চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছি। কেউ এভাবে বাঁচাও বাঁচাও বলে কেন চিৎকার করছে? কোনো বিপদ হলো না তো কারো? বাঁচাও, বাঁচাও আমাকে, এই সিংহের হাত থেকে আমাকে বাঁচাও। কেউ কি শুনতে পাচ্ছো? কি বললো কি লোকটি? সিংহের কথা? তার মানে কেউ নিশ্চয়ই কোনো সিংহের সামনে পড়েছে। গলার আওয়াজটা তো এই সামনের দিক থেকেই এসেছে। তার মানে এদিকে গেলেই আমি দেখতে পাবো সেই লোকটিকে, আর হয়তো সেই সিংহটিকেও। না না, আমার তরোয়ালটি হাতে করে যাওয়া উচিত। এরপর রাজপুত্র কর্ণ আর একটু দেরি না করে সেদিকে এগিয়ে যায়। ভোলা তখনও চিৎকার করতে থাকে আর ভয় পেতে থাকে। হঠাৎ করে রাজপুত্র কর্ণ তার তলোয়ার হাতে ভোলার সামনে গিয়ে দাঁড়ায়। সাবধান, আর এক পা এগোলে আমি আমার এই তরোয়ারের আঘাতে তোমার মুন্ডুরটা থর থেকে আলাদা করে দেব সিংহ। আমি শুধু শুধু তোমার শরীরে আঘাত করতে চাই না। জঙ্গলের প্রাণী হিসেবে তুমি ওই রাজ্যের একটা সম্পদ। আমি আমার রাজ্যের কোনো সম্পদ নষ্ট করতে চাই না। তবে তুমি আমার প্রজাদের ক্ষতি করতে চাইলে আমিও তোমাকে আঘাত করতে পিছপা হব না। রাজপুত্র অনর্গল তার মনের কথা সিংহকে বলতে থাকে। সিংহ আর কি সে কথা বুঝতে পারে, তাই সে হুঙ্কার দিয়ে রাজপুত্রের দিকে এগিয়ে আসে তাকে থাবা দেওয়ার জন্য। সাবধান, সাবধান রাজপুত্র, সাবধান। এই সিংহ কিন্তু এক্ষুনি আপনার উপর আক্রমণ করবে। এর হাত থেকে আজ আমাদের রেহাই নেই। আপনি কোনো চিন্তা করবেন না। আমি হলাম এই রাজ্যের একমাত্র রাজপুত্র কর্ণ। আমি থাকতে আপনার কোনো ভয় নেই। আমি সিংহের সাথে যুদ্ধ করে হলেও আপনাকে রক্ষা করব। বাহ কোমল, মায়ের গয়না পরে তোকে কি চমৎকার দেখাচ্ছে। একেবারে নতুন বউয়ের মতো লাগছে, জানিস তো। মায়ের মুখে এমন কথা শুনে কোমল যেন লজ্জায় নেতিয়ে পড়ে। আহ মা, কি বলছো কি তুমি এসব? আমার বুঝি লজ্জা লাগে না? ও মা,
এতে আবার লজ্জা পাওয়ার কি হলো? মেয়ে মানুষ হয়ে যখন জন্ম নিয়েছিস তখন তো একদিন না একদিন বিয়ে করে নতুন বউ সাজতেই হবে তোকে। নতুন বউ সেজে ঘুমটা দিয়ে বসে থাকবি, তারপর ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে তোকে নিয়ে যাওয়ার জন্য। তারপর তোকে বিয়ে করে পালকিতে করে নিয়ে যাবে রাজবাড়িতে। সেখানে গিয়ে তুই রাজ রানীর মতো থাকবি আর সুখে সংসার করবি। আর এটাই যে আমি স্বপ্নে দেখি রে মা। না না মা, সে বিয়েটি পরে হবে। আমি এক্ষুনি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না। ঘোড়ায় চড়ে রাজপুত্র এলেও আমি তাকে বলে দেব আমি আমার বাবা মায়ের সঙ্গে আরো কিছুদিন থাকতে চাই, সে যেন পরে আসে আমাকে নিতে। শোনো মেয়ের কথা, ঘোড়ায় চড়ে তার বর তাকে বিয়ে করতে আসলে নাকি সে তার বরকে ফিরিয়ে দেবে? পাগল মেয়ে আমার। আমার কথা বিশ্বাস হয় না তো তুমি দেখে নিও, আমি এমনটাই করব। এসব কথা বলা বলি করতে করতেই পরম আর কোমল হাসাহাসি করতে থাকে। তাদের হাসির আওয়াজ শুনে স্বর্ণ আর সুমনা সেখানে চলে আসে। কি হয়েছে কি বৌদি, তোমাদের ঘরে এত হাসাহাসির বর বসিয়েছো কেন? তোমাদের হাসির আওয়াজে তো এ বাড়ির অন্য ঘরে বসে শান্তিতে থাকতেও পারছি না। কি রে কোমল, তোর না জ্বর হয়েছিল? এখন এখানে মায়ের সঙ্গে দাঁড়িয়ে খিলখিলাচ্ছিস কেন বলতো? এই কথা বলতে না বলতেই স্বর্ণ কমলের দিকে ভালোভাবে তাকায় আর দেখতে পায় কমলের সারা শরীর গহনায় সজ্জিত। আর এটা দেখেই তার চোখ কপালে উঠে যায়। ওদিকে সিংহ রাজপুত্রের হুমকির কোনো কথাই না বুঝে উঠতে পেরে রাজপুত্রের উপর ঝাঁপিয়ে পড়তে যায়। আর রাজপুত্র তার তলোয়ার বের করে সিংহকে আঘাত করতে যায়। তখনই সিংহটি সেই তলোয়ার দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর কয়েক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকলে আমি ওই সিংহটাকে উচিত শিক্ষা দিতাম। সিংহ আবার মানুষের কথা বুঝতে পারে নাকি? তাই তো আপনার কথা কিছুই বুঝতে পারেনি রাজপুত্র। এ কি, আপনি তো ভারী মানুষ, আপনাকে আমি প্রাণে বাঁচালাম আর আপনি কিনা আমার কাণ্ডে হাসছেন। একটু আগেই তো ভয় যেন প্রাণটা বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল, আর এখন কিনা আপনি হাসাহাসি করছেন। এই জন্যই লোকের ভালো করতে হয় না, বিপদ কেটে গেলে তখন কেউ কাউকে চেনে না। ইয়ে মানে, আমায় ক্ষমা করুন রাজপুত্র। আমি যদি হেসে কোনো বড় অন্যায় করে থাকি তাহলে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আসলে আমি ভেবেছিলাম আপনি না বুঝে শুনেই এমন কথা বলছেন। সত্যিই তো, একটা সিংহ কি আর মানুষের কথা বুঝতে পারে সেটা ভেবে বলে ফেলেছি কথাটা। আপনি যে তাও আমাকে ক্ষমা করতে না পারেন তাহলে এই আমি কান ধরছি। এই না 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 না, আমি আসলে এতক্ষণ মজা করছিলাম, ক্ষমা করবেন। আপনি যদিও আমার গুরুজন, আপনার সঙ্গে আমার মজা করাটা মানায় না, তবু আমি আসলে এরকমই। শ্রী রাজপুত্র, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনার মুখে এ কথা শোনাও যে আমার জন্য পাপের। আরে না না, আমি রাজপুত্র বলে কি আমার কোনো ভুল থাকবে না? আমরা সকলেই মানুষ, যার ভুল থাকবে সে ক্ষমা চাইবে। আমার মনে হলো আমি আপনার সঙ্গে মজা করে খানিকটা অন্যায় করেছি, তাই ক্ষমা চেয়ে নিলাম নিজের কাছে পরিষ্কার থাকার জন্য। বাহ, আমাদের রাজ্যের রাজপুত্রের মধ্যে যে এতটা সভ্যতা, নিষ্ঠা, গুরুজনের প্রতি শ্রদ্ধা রয়েছে তা তো আমাদের আগে জানা ছিল না। আসলে কখনো রাজপুত্রকে এত কাছ থেকে দেখা হয়নি, তাই আজ আমি সত্যি খুব ভাগ্যবান। ভাগ্যক্রমে রাজপুত্রের সঙ্গে দেখা হয়ে গেল। এক্ষুনি সিংহ মামার পেটে যাচ্ছিলেন আর এখন নিজের ভাগ্য নিয়ে খুশি হচ্ছেন। তোমার মতো সাহসী বীর রাজপুত্র থাকলে আমাদের মতো প্রজারা কি আর সিংহের পেটে যেতে পারবে? তার জন্যই তো নিজেদের ভাগ্য নিয়ে গর্ব করছি রাজপুত্র। রাজপুত্র কর্ণ রাজ্য ভ্রমণে কোন রাজ্যে গিয়ে পাড়ি জমিয়েছে বলুন তো মন্ত্রী মশাই? এখনো রাজপুত্র ফিরছে না কেন? তার সঙ্গে তো আমার গুরুত্বপূর্ণ কথা আছে। মনে তো হয় না রাজপুত্র কর্ণ আমাদের রাজ্য ছেড়ে দূরে কোনো রাজ্যে গিয়ে পাড়ি জমিয়েছে, কারণ রাজ্য ছেড়ে বাইরে রাজ্যে গেলে রাজপুত্র কর্ণ সবসময় কাউকে না কাউকে বলে যায়। আজ তো আপনাকে আমাকে কাউকেই কিছু জানায়নি, তার মানে সে রাজ্যের মধ্যেই আছে। রাজ্যের মধ্যে আছে?
তাহলে তাকে খবর পাঠিয়ে কেন রাজপ্রাসাদে ডেকে আনা হচ্ছে না? আমি তো সে কখন জানিয়েছি রাজপুত্রের সঙ্গে আমার জরুরি কথা আছে। আরে রাজামশাই, এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছেন? এত রাগারাগি করার কি কারণ জানতে পারি? এই কথা বলতে বলতেই মহারানী রাজদরবারে প্রবেশ করে। আমার রাগার তো একটাই কারণ মহারানী, সেটা হলো তোমার আদরের রাজপুত্র কর্ণ। কেন, সে কি কথা? সে কি এমন করেছে যে তার জন্য আপনি এত রাগারাগি করছেন? আমার রাজপুত্রকে নিয়ে শুধু এমন কথা তো আমি শুনবো না। এই রোজকের মতো আজ শুরু হয়ে গেল রাজামশাই আর রানীমার মিছে মিছে ঝগড়া। রাজামশাই আর রানীমা যে কেন শুধু শুধু ওনাদের ছেলে কর্ণকে নিয়ে এত ঝগড়া করেন কে জানেন। দিন শেষে সবাই এক জায়গায় রাজপুত্র কর্ণ বলতে যেন এরা দুজনেই অজ্ঞান। না না, এই অসময়ে এদের ঝগড়া আর বাড়তে দিলে চলবে না। আমাকে এখন আটকাতে হবে এদের। মহারাজ শান্ত হন, মহারানী আপনিও শান্ত হন। রাজপুত্র কর্ণ রাজ্য ছেড়ে দূরে কোথাও যায়নি। আমি এক্ষুনি সৈন্য সামন্ত দিয়ে তার কাছে খবর পাঠানোর ব্যবস্থা করছি যে রাজদরবারে রাজামশাই তার সাথে গুরুত্বপূর্ণ কথা বলবে বলে অপেক্ষা করছে। এটা আমি কি দেখছি? তুই যা দেখছিস আমিও তাই দেখছি রে স্বর্ণালী। দেখ দেখ, তোর অগোচরে তোর মা তার সকল গয়না দিয়ে তোর যমজ বোনকে কিভাবে রাজ রানী সাজিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এ কি মা, তুমি আমার সব গয়না কমলকে কেন পরিয়েছো? কমলকে সব গয়না পরিয়ে এভাবে রাজরানী সাজিয়েছো কেন? এদিকে আমি যে শূন্য গায়ে ঘুরে বেড়াচ্ছি সেদিকে তোমার চোখ পড়ে না। তুমি মা হয়ে এতটা স্বার্থপর কি করে হতে পারো? এইসব তুই কি বলছিস কি স্বর্ণালী? তুই মাকে ভুল বুঝছিস। হ্যাঁ, মা আমাকে গয়নাগুলো পরিয়েছে ঠিকই, তাই বলে এগুলো আমার তো দিয়ে দেয়নি একেবারে। মায়ের এই গয়নাগুলোতে আমার যেমন অধিকার আছে তেমন তো তোরও অধিকার আছে। তোর ইচ্ছে হলে আমি এক্ষুনি খুলে দিচ্ছি, তুই এক্ষুনি এগুলো পড়তে পারিস। এখন আর তোকে শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। ভারী একেবারে মায়ের মেয়ে হয়ে উঠেছিস। দুই মা মেয়ে মিলে আমাকে একেবারে কোণঠাসা করে দিচ্ছিস তোরা। আচ্ছা মা, তুমি বলো তো, আমি কি সত্যি কমলের সাথে একসাথে যমজ হয়ে জন্মেছিলাম? স্বর্ণ, এইসব কি আজে বাজে কথা বলছিস তুই মা? না মানে, তাহলে তুমি আমাকে এভাবে আলাদা চোখে কেন দেখো? কমলের মতো করে আমি কেন ভালোবাসো না তুমি? আমি কাউকে আলাদা চোখে দেখি না রে, এটা তোর বোঝার ভুল স্বর্ণ। আর তাছাড়া ছোট থেকেই তোর পিসি তোকে আমাদের থেকে আলাদা করে রেখেছে। তুমি এখন মেয়েটাকে আর ভুলভাল বুঝিও না বৌদি। একসাথে দুটো মেয়েকে পালতে পারবে না বলেই তো আমি স্বর্ণকে আদর যত্ন করে বড় করেছি। তাই বলে কি আমি তোমায় বলেছিলাম যে তুমি কোমলকে বেশি ভালোবাসো আর স্বর্ণকে একটু বানজরে দেখো? থাক না পিসি, এখন আর এসব কথা বলে সমস্যাটাকে আর জটিল করো না। স্বর্ণ বোন আমার, তুই আর মায়ের উপর অযথা রাগ করিস না। এই নে, আমি তোকে এক্ষুনি এগুলো খুলে দিচ্ছি, তুই এগুলো পরে তোর মনের মতো করে সাজ। থাক, হয়েছে, এই সব দিয়ে আদি খেতে করতে হবে না। কিচ্ছু চাই না আমার, চাই না মায়ের গয়না আর চাই না মায়ের ভালোবাসা। তুই একাই সব কিছু ভোগ কর। এ কথা বলেই স্বর্ণ চোখের জল ফেলতে ফেলতে সে ঘর থেকে বেরিয়ে যায়, আর তার পিছু পিছু তার পিসি সুমনও বেরিয়ে যায়। আপনি আপনাদের যে সমস্যার ব্যাপারে বললেন, এই বিষয়টা নিয়ে আমি প্রাসাদে ফিরে গিয়ে পিতা মশাইয়ের সঙ্গে আলোচনা করব। আর হ্যাঁ, আপনি যেভাবে পরিকল্পনা করছেন এভাবে এগোলে আপনি নিশ্চয়ই কোনো ভালো সমাধান পাবেন। তাই বলছি, আপনি কাল পরশু যে কোনো একদিন গায়ের সমস্যা পড়া চাষিদেরকে নিয়ে প্রাসাদে হাজির হবেন। আমি সেখানে উপস্থিত থাকব। আমি পিতা মশাইকে দিয়ে আপনাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব রাজপুত্র। একই প্রথমে আপনি আমার প্রাণ বাঁচালেন, আর এখন আমার সমস্যার সমাধান করতে এগিয়ে আসতে চাইছেন। সত্যি আমি আপনার কাছে কৃতজ্ঞ। না না না, এখনো তো আমি তেমন কিছু করতে পারলাম না। আপনারা আগে আসুন রাজপ্রাসাদে, তারপর দেখি আপনাদের জন্য আমি কি করতে পারি। আজ তাহলে আমি প্রাসাদে ফিরে যাই। ও, আপনি এখন ওই জঙ্গল থেকে চলে যান। জঙ্গলের গহীরে যখন তখন আবারও বিপদে পড়তে পারেন। রাজপুত্র,
আমাকে এখন ফিরে যেতে হবে। আমি আসলে আমার অসুস্থ মেয়ের জন্য জড়িবুটি খোঁজ করতে এসেছিলাম জঙ্গলে। মেয়েটার ঝড় বৃষ্টির বজ্রপাতের আওয়াজ ভয় পেয়েছিল, সে থেকেই জ্বর বাঁধিয়েছে। ভয় থেকে জ্বর এলে সহজে সে জ্বর যেতে চায় না, তাই তো জড়িবুটির খোঁজ করতে এসেছিলাম আমি জঙ্গলে। বজ্রপাতের ভয়ে জ্বর চলে এসেছে আপনার মেয়ের? ভারী সোহাগী মেয়ে তো আপনার। হ্যাঁ, ওই আর কি, যমজ দুটো মেয়ে, তার মধ্যে কোমলনী মা আমার ভীষণ সোহাগী আর কোমল মনের। নামটাও তো দেখছি কমলিনী, কমল মন তো হবেই। যাকে, আপনি তাহলে জড়িবুটি খোঁজ করে বাড়ি ফিরে যান, আমি এখন আসছি। এরপর রাজপুত্র তার ঘোড়াকে সঙ্গে করে রাজপ্রাসাদের দিকে রওনা হয়, আর ভোলাও তার প্রয়োজনীয় জড়িবুটি খুঁজে নিয়ে বাড়িতে ফিরে আসে। সাধু বাবা আমায় বলেছিল ছোট থেকে তোকে আর স্বর্ণকে যেন আমি সব সময় একসঙ্গে রাখি, কিন্তু সুমনার জন্য আমি সেটা কখনোই করতে পারিনি, আর তাই জন্যই আমাকে আজকের এই দিন দেখতে হলো। থাক না মা, তুমি এগুলো ভেবে আর কান্নাকাটি করো না তো। যা হওয়ার তা তো হয়ে গেছে। ওদিকে স্বর্ণ মনে মনে কষ্ট পেয়েছে, এই জন্যই তো আমি তোমার সব গয়না পড়তে চাইনি গো। এবার তুমি স্বর্ণের সঙ্গে গিয়ে কথা বলো, আর তুমি নিজে হাতে স্বর্ণকে তোমার গয়নাটা দিয়ে দাও। পরমা, পরমা, এই দেখো, আমি কমলিনীর জন্য জড়িবুটি ওষুধ নিয়ে এসেছি। এ কি, তুমি এখানে এভাবে কাঁদছো কেন পরমা? কিরে কমল, তোর মায়ের আবার কি হলো হঠাৎ করে? আর বলো না বাবা। এরপর কমলিনী তার বাবাকে সব ঘটনা খুলে বলে। শুনলে তো বাবা, এখন তুমিই বলো আমি কাকে বোঝাবো। ওদিকে স্বর্ণালীও রেগে মেগে আগুন হয়ে আছে, এদিকে মাও কিচ্ছুটি বুঝতে চাইছে না। আমি কোন দিকে যাই বলো তো? আমিও তো বুঝতে পারছি না কিভাবে সবটা সামলাবো। তুমি আর কি সামলাবে? এই সবটা হয়েছে সাধু বাবার কথা অমান্য করার জন্য। আমি তোমায় আরো অনেক বছর আগেই বলেছিলাম সুমনাকে বোঝাও, আর আমার মেয়ে স্বর্ণকে আমার বুকে ফিরিয়ে দাও। আর যদি স্বর্ণ আমার কাছে থাকতো, ওর বোন কমলের সাথে বেড়ে উঠতো, তাহলে এমনটা হতো না। তুই যা মা কমল, স্বর্ণর সঙ্গে গিয়ে কথা বল, আর আমি তোর মাকে বোঝাচ্ছি। ঠিক আছে বাবা, যাচ্ছি। এরপর কোমল স্বর্ণের ঘরের দিকে যায়। কাঁদিস না স্বর্ণ, কাঁদিস না। কেঁদে আর কি করবি বল? তোর মা তো সারা জীবনে ওই কোমলকে বেশি ভালোবেসেছে, আর তোকে কম। তাই বলে মা কোমলকে সব গয়না পরিয়ে দেবে? আমার জন্য কিচ্ছুটি বাকি রাখবে না? আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? তোর মা আর বাবার কাছে তো সেরকম টাই রে স্বর্ণ, নইলে কি আর এরকম কেউ করে? আমার ইচ্ছা এই বাড়িতে হয় আমি থাকি, আর না হয় ওই কোমল। আর বাবা মা বলে কিনা আমাদের দু বোনকে একই বাড়িতে বিয়ে দেবে। না, এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। থাক মা থাক, আর কাঁদিস নে। তোর জন্য তো আমি আসি। আমার যা কিছু আছে, যতটুকু গয়না আছে, সব আমি তোকেই দেব। স্বর্ণ বোন আমার, এই দেখ, মায়ের সব গয়না আমি খুলে ফেলেছি, আর তোর জন্য নিয়ে এসেছি। আয়, এগুলো আমি তোকে পরিয়ে দিচ্ছি। আর কাঁদিস না বোন। তুই আবার এসেছিস এগুলো নিয়ে? যা আমার সামনে থেকে যা। পিসিমা, তুমি এক্ষুনি কোমলকে ঘর থেকে চলে যেতে বলো। আমি ওকে এক মুহূর্তের জন্য আর সহ্য করতে পারছি না। শান্ত হ, শান্ত হ তুই মা স্বর্ণ, এমন পাগলামি করিস নে। হ্যাঁ বোন, তুই একটু শান্ত হয়, আমার কথাটা শোন না। দয়া করে আমাকে আর আমার মাকে ভুল বুঝিস না। আর তাছাড়া আমি তো তোর কাছে ক্ষমা চাইছি। মায়ের সব গয়না পরে যদি আমি অন্যায় করে থাকি, তাহলে তুই আমায় ক্ষমা করে দে বোন। পিসিমা, তুমি শুনলে না আমি কি বললাম? ওই কোমল যতক্ষণ আমার চোখের সামনে থাকবে, ততক্ষণ আমি শান্ত হতে পারবো না। এত রাগ করিস না বোন, এত রাগ যে ভালো নয়। এ কথা বলে কোমল স্বর্ণালীর কাছে এগিয়ে যেতে থাকে স্বর্ণকে শান্ত করার উদ্দেশ্যে। আর তখনই স্বর্ণ রেগে মেগে ঘরে থাকা হাত পাখা কমলের কপালে ছুঁড়ে মারে। অমনি হাত পাখাটা কোমলের মাথায় গিয়ে লাগে, আর তার মাথা বেশ খানিকটা কেটে যায়। স্বর্ণ,
এ কি কাণ্ড করলি তুই? এই কোমল, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? যা শিগগিরই ঘর থেকে বেরিয়ে যা। দেখছিস না তোকে দেখে স্বর্ণ কেমন রেগে যাচ্ছে। এরপর কোমল কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। ওদিকে রাজপুত্র কর্ণ তখন রাজপ্রাসাদে ফিরে যায়। আজ আসুক রাজপুত্র রাজপ্রাসাদে ফিরে, তারপর আমি তাকে জিজ্ঞেস করব সে কেন অনুমতি ছাড়া যখন তখন যেখানে সেখানে চলে যায়, আর তার মাতা কেনই বা তার হয়ে আমার সাথে সালিশ করে। হ্যাঁ হ্যাঁ, রাজপুত্র ফিরে এলে আমিও তার কাছে নালিশ জানাবো যে তার পিতামশাই রাজামশাই হয়েছেন বলে কি আমার মাথাটাও কিনে রেখেছেন নাকি। শুনুন মন্ত্রী মশাই, শুনুন, রানীর কথা শুনুন। যেখানে আমি এক গোটা রাজ্যের রাজা, মানে গোটা রাজ্যটাই চলে আমার হুকুমে, আর সেখানে রানী বলছে আমি তার মাথা কিনে রেখেছি কিনা। বলছি রানী, আমি শুধু তোমার মাথা নয়, গোড়া থেকে মাথা পুরোটাই কিনে রেখেছি। কি ব্যাপার কি? আজ মনে হচ্ছে রাজ দরবারে খুব তামাশা চলছে। তা কোন বিষয়ে এত তামাশা চলছে মন্ত্রীমশাই? আরে রাজপুত্র, আপনি ফিরে এসেছেন। আপনার জন্য আমি আরো সৈন্য সামন্ত দিয়ে খোঁজ পাঠিয়েছিলাম। হ্যাঁ, আপনার পাঠানো সৈন্য সামন্তের সাথে দেখা হয়েছে আমার। তারা দেখেছে আমি প্রাসাদে ফিরে এসেছি। সে চিন্তা আর করতে হবে না। এখন বলুন তো এখানে কি চলছে? দেখুন, আপনি দেখুন, আপনার পিতামশাই আর মাতা আপনাকে নিয়ে কথা বলতে বলতে ঝগড়ার পর্যায়ে চলে গেছে। এ আবার নতুন কি? রোজকের কাণ্ড এগুলো। আর তাছাড়া যেখানে রাজপুত্র কর্ণকে নিয়ে আলোচনা হবে সেখানে এরকম একটু হবেই তো। এই কথা বলতে বলতে রাজপুত্র হাসতে হাসতে রাজ দরবার ত্যাগ করে এবং তার কক্ষের দিকে চলে যায়। দেখেছেন মন্ত্রী, দেখেছেন রাজপুত্রের কাণ্ডখানা দেখেছেন? রানীও যেমন, তার রাজপুত্রও হয়েছে তেমন। এই যে মহারাজ, এতক্ষণ আমায় নিয়ে অনেক কিছু বলেছেন, সব শুনে গেছি, কিন্তু আমার রাজপুত্রকে নিয়ে আর কিছু বললে কিন্তু আমি এবার চুপ করে থাকবো না। এই আমি বলে দিলাম। যাই, আমার রাজপুত্রের ভোজনের ব্যবস্থা হলো কিনা দেখি। এই কথা বলে মহারানী রাজদরবার ত্যাগ করেন। বলছিলাম মোড়ল কর্তা, আপনাকে কিছু কথা বলার ছিল। কি নতুন বায়না পয়সা সাজিয়ে এলে আমার কাছে? তোমার বায়না বাহানা তো আমার অদ্ভুত অদ্ভুত, তাই আমার আগে থেকেই ভয় করছে। এমন করে বলছেন কেন মোড়ল কর্তা? তাহলে তো আপনার কাছে কিছুই বলা যাবে না দেখছি। আচ্ছা আচ্ছা, বলো দেখি, বলো কি বলার আছে তোমার। মানে বলছিলাম কি, আমাদের আবির তো এখন যথেষ্ট বড় হয়েছে, ওর একটা বিয়ে দিলে হয় না? মানে তুমি আমায় অনুমতি দিলে আমি আবিরের জন্য পাত্রী খোঁজা শুরু করতাম আর কি। তোমার অনুমতি ছাড়া তো সেটা করতে পারবো না গো। ওই দেখো, আমি যা ভাবি তাই সত্যি হয়ে যায়। আমিও ভেবেছিলাম তুমি আমার খরচ বাড়ানোর ধান্দা করছো। একেই তো তোমার ওই সোনার ছেলেটা এখনো আমার পয়সায় খাচ্ছে, এখনো তো পড়াশোনা শেষ করে টাকা রোজগারের ধারে কাছেও যেতে পারলো না। এমন অকর্ম ছেলেকে বিয়ে দিয়ে ছেলের বউকেও কি আমার পয়সায় খাওয়ানোর চিন্তা ভাবনা করছো? সে কি কথা মোড়ল কর্তা, আমাদের ছেলেটা কি আর এমনি এমনি পড়াশোনা করছে? ও পড়াশোনা শেষ করে অনেক ভালো কাজ করবে, অনেক বেশি বেশি পয়সা রোজগার করবে। বিয়ের বয়স যখন হয়েছে, এখন থেকে পাত্রী দেখাটা আমাদের উচিত। ছেলেকে আগে থেকে চোখে চোখে রাখতে হবে, তারপর একটা বিয়ে দিতে হবে। শোনো গিন্নি, তোমায় এত চিন্তা করতে হবে না, আমি সব চিন্তা করে রেখেছি। আর তুমি তো শুধু তোমার ছেলের বিয়ে দিয়ে ছেলের জন্য বাড়িতে বউ আনবে না, সে বউ হবে আমার বাড়ির লক্ষ্মী, আর তাকে হতে হবে একেবারেই আমার মনের মতন। তাই আমি আমার বাড়ির বউ যে হবে তাকে আমি পছন্দ করেই রেখেছি। কি, আমার ছেলের জন্য তুমি মেয়েও পছন্দ করে রেখেছো? তা কোন বাড়ির মেয়ে? কে সে? আর তার বাড়ি বা কোথায়? নাম কি? কিছুই তো জানি না আমি।
আছে আছে, সবাই হলে সব জানতে পারবে। আমি তোমায় আরো বছর আগে থেকেই বলছি যে আমাদের সাধু বাবার কথাও অমান্য করা উচিত হয়নি। এর ফল ভালো হবে না। আজ হাতে নাতে তার প্রমাণ পেলে তুমি। সাধু বাবা আমাদেরকে বলেছিল কোমল মাকে নিয়ে আমাদের বড় সমস্যায় পড়তে হবে না, তবে স্বর্ণকে নিয়ে একটু ঝামেলা আছে। তাই সাধু বাবা ওদের দু বোনকে সবসময় একসাথে রাখতে বলে দিয়েছিল, যেন কোমলের ভালোটুকু স্বর্ণর মধ্যেও হয়। কিন্তু সে সুযোগ তো তোমার বোন দিলই না। ছোট থেকে স্বর্ণ আর কমলকে আলাদা করে রেখেছে, আর স্বর্ণের মনে আমাদের জন্য ঘৃণা তৈরি করেছে। যা হবার তা তো হয়েই গেছে। এত বছরও যেটা আমরা শুধরাতে পারিনি, তা নিয়ে এখন আর এত শিক্ষা চেঁচামেচি করে কি হবে বলো পরমা? তাই বলছি কি, তুমি আর রাগারাগি করো না। আর তোমারও উচিত স্বর্ণের মন বুঝে চলা। আমরা যদি স্বর্ণমার মন বুঝে চলি, তাহলে স্বর্ণমা আমাদের বুঝতে চেষ্টা করবে। তখনই কোমল সেখানে আসে আর কাঁদতে থাকে। মা! কোমল, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? এই কি, তোর মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে। কি হয়েছে? তুই তো এক্ষুনি স্বর্ণের ঘরে গেলি, তবে সেখানে কি হয়েছে? স্বর্ণ কি তোর মাথায় আঘাত করেছে? হ্যাঁ, নিশ্চয় সেটাই করেছে। দেখেছো দেখেছো তোমার মেয়ের কাণ্ড? সে আমার এই সহজ সরল মেয়েটার মাথা পর্যন্ত আজ ফাটিয়ে দিয়েছে। স্বর্ণ যে এত বাড়াবাড়ি করতে পারে, এ তো আমার ধারণা ছিল না। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে স্বর্ণকে কিছু একটা বলছি। থাক থাক, তুমি তোমার বোন আর ওই স্বর্ণকে কখনো যখন শাসন করনি, এখনো করতে হবে না। হ্যাঁ বাবা, তুমি যেও না। স্বর্ণ এমনিতেই রেগে আছে। এখন তুমি গেলে ও হয়তো তোমার সাথেও খারাপ ব্যবহার করবে। আমার বেশি লাগেনি, একটু পরেই ঠিক হয়ে যাবে। তুমি কাল বাড়ি যাবে আবির? হ্যাঁ রিমি, যেহেতু এবার গরমের ছুটি হিসেবে বেশ কয়েকদিনের ছুটি পেয়েছি, তবে ভাবছি বাড়িতে গিয়ে মায়ের সাথে কটা দিন কাটিয়ে আসি। ও অনেকগুলো দিন হলো মায়ের সঙ্গে আমার দেখা হয় না। তাছাড়া যখন 1-2 দিনের জন্য বাড়িতে যেতাম, মা সব সময় মন খারাপ করতো আর বলতো কটা দিন থেকে যেতে। এবার যেহেতু বেশ কদিনের ছুটি পেয়েছি, তবে আমি একটা দিনও নষ্ট করতে চাই না, তাই কালই বাড়ি চলে যাব। ও, সে যাও। মায়ের কাছে তো সন্তান যেতেই পারে, কিন্তু তুমি ছুটির সবগুলো দিনই বাড়িতে গিয়ে কাটিয়ে আসবে, তাহলে তো আমার সঙ্গে অনেকগুলো দিন দেখা হবে না তোমার। হ্যাঁ গো, বেশ কটা দিন তোমাদের কারোর সঙ্গে আমার দেখা হবে না। ইস, আমার বাড়িটা যদি তোমার বাড়ির কাছে হতো, তাহলে আমি তোমার সঙ্গেই যেতে পারতাম। এবার তুমি বলো তো, তুমি আমায় ভুলে যাবে না তো বাড়িতে গিয়ে? বেশ কটা দিন যেহেতু গিয়ে থাকবে। রিমি, এ কি বলছো তুমি? তোমায় আমি ভুলে যাব কেন? আর হ্যাঁ, এবার আমি বাড়ি গিয়ে তোমার কথা বলবো মাকে, যেন এরপর থেকে ছুটিতে আমি একা নয়, তোমাকে নিয়েও যেতে পারি আমার সঙ্গে আমার বাড়িতে। সত্যি বলছো তুমি? তোমার মা বাবার কাছে আমার কথা বলবে এবার? বাবার কাছে বলতে পারবো কিনা জানি না, তবে মায়ের কাছে তোমার আমার সম্পর্কের ব্যাপারে সব কিছু খুলে বলবো। এই দেখেছো, রাজপ্রাসাদে ঢুকে সবার প্রথমে আমি যে কথা বলতে চেয়েছিলাম পিতামশাইকে, সে কথাটাই তো বলা হয়নি। কি কথা বলতে চেয়েছিলে তুমি তোমার পিতামশাইকে রাজকুমার? রাজ্যের বাইরে গিয়ে আমার এক প্রজার সঙ্গে কথা হয়েছে। প্রজাদের কিছু সমস্যার ব্যাপারে আমায় খুলে বলেছে। সে বিষয়ে পিতামশাইয়ের সাথে আমার কথা আছে মাতা। সে কথা পরে বলা যাবে ক্ষণ। এখন তোমার ভোজনের সময়। আমি তোমার ভোজন কক্ষে ডাকতে এসেছি। চলো চলো শিগগিরই। না না মাতা, আমাকে পিতামশাইকে সেই কথা এক্ষুনি জানাতে হবে। পরে যদি আবার ভুলে যাই তখন? সে চিন্তা তোমায় করতে হবে না, আমি পরে মনে করিয়ে দেব তোমায়। আচ্ছা বেশ, চলো। দেখো দেখো তো পিসিমা, আমায় কেমন দেখাচ্ছে মায়ের সব গয়না পরে। ও মা, স্বর্ণ, তোকে তো একদম স্বর্ণের অলংকারের মতো জল জল করছে তোর শরীর খানা। একেবারে রাজমহলের রানীর মতো লাগছে। সত্যি বলছো পিসিমা? আমার সত্যি রানীর মতো লাগছে? তবে আর বলছি কি, আমি মন থেকে আশীর্বাদ করি স্বর্ণ, তুই সত্যি সত্যি যেন রাজরানী হোস। আর হবেই না বা কেন? তোকে কত সুন্দর দেখতে বলতো। তোকে তো রাজার পুত্ররা এক নজর দেখলেই পছন্দ করে ফেলবে। তোমার আশীর্বাদ যেন সত্যি হয় পিসিমা।
আমি যেন সত্যি সত্যি রাজরানী হতে পারি। আর আমি যদি সত্যি কোনো রাজরানী হই, তাহলে ওই কোমরকে তো আমি আমার প্রাসাদের দাসী নয়তো ঘুটে কুড়ুনি বানিয়ে রাখবো। বিধাতা, তোমার কেমন বিচার? এক মায়ের গর্ভে একসাথে জন্মেছি আমরা দু বোন, তাহলে আমাদের দু বোনের মধ্যে তুমি এত পার্থক্যের সৃষ্টি কেন করলে? আমার বোনটার মনটা আরো শান্ত করে দাও তুমি বিধাতা। ও যেন আমার সঙ্গে, বাবা মার সঙ্গে এমন দুর্ব্যবহার না করে। এই একটাই চাওয়া তোমার কাছে আমার, আর কিচ্ছু চায় না। আর আমার বোনটা যেন জীবনে অনেক সুখী হয়, ওর যেন অনেক বড় বাড়িতে বিয়ে হয়, ওর মনের মতো যেন বর ঘর সব কিছু পায়। মাতা, আমি আর খেতে পারছি না, আর খাবার বেড়ে দিও না আমায়। কি বলছো রাজকুমার? এইটুকুনি খাবারে কি তোমার পেট ভরে গেল নাকি? না না, তোমাকে আরো খেতে হবে। এই নাও, তোমাকে এই মাছের মাথাটা দিলাম, এখন চুপচাপ এগুলো খেয়ে নাও তো। না না মাতা, আমি সত্যি এগুলো আর খেতে পারবো না। প্রত্যেক বেলায় তুমি আমায় এভাবে জোর করে কেন খাবার খেতে দাও বলো তো? এখনো যেহেতু আমার হাতে খাচ্ছ, তাই আমি আমার পুত্রকে মন ভরে খাওয়াতে চাই। এরপর বিয়ে করে বউ নিয়ে আসলে তখন তো বউয়ের হাতেই খেতে হবে। আর যদি তখন এত আদর যত্ন করে না খাওয়াই তোমাকে, তখন তো তোমার মুখখানা শুকিয়ে কাঠ হয়ে যাবে। তাই আগে থেকেই আমি তোমাকে তুমি আগে থেকেই আমায় খাইয়ে মোটা হাতি বানিয়ে রাখতে চাও, তাই তো? অনেক হয়েছে খাওয়া দাওয়া আর গল্প করা মা। এখন তোমার মন ভরেছে তো? তোমার রাজপুত্রকে কাছে পেয়ে এইটুকুনি সময় তোমাকে না দিলে তো আবার তোমার অভিমান হয় রাজপুত্রের জন্য। এবার তো অন্তত আমায় পিতামশাইয়ের কাছে যেতে দাও। আচ্ছা বেশ, আমি তোমাকে আর আটকাচ্ছি না। তোমারও খাওয়া শেষ হয়েছে, এবার তুমি যেতে পারো তোমার পিতামশাইয়ের কাছে। কি নাকি কি গুরুত্বপূর্ণ কথা আছে তোমার, যাও তাহলে। ঠিক আছে মাতা। এরপর রাজপুত্র কর্ণ ভোজন কক্ষ থেকে বেরিয়ে তার পিতামশাইয়ের কাছে যায়। আরে রাজপুত্র, এসো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে বলেই তো তোমার খোঁজ করছিলাম আমি। আর তুমি কিনা আমার সেসব কথা কিচ্ছু না শুনে অন্দর মহলের ভেতরে চলে গেলে। পিতামশাই, আপনার সঙ্গে আমার প্রজাদের সমস্যার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। প্রজাদের ব্যাপারে কথা বলবে তুমি আমার সঙ্গে? আমিও তোমায় প্রজাদের ব্যাপারে বলতে চাচ্ছিলাম। আসলে বছরে খাজনা নেওয়ার সময় হয়ে এসেছে। এখন প্রজারা কেউ খাজনা দিতে শুরু করেনি, আর এবারে খাজনা নেওয়ার দায়িত্বটা আমি তোমার উপর দিতে চাই। এই বিষয়ে কথা ছিল তোমার সঙ্গে। আর তুমি আমায় কোন বিষয়ে বলতে চাইছো বলো তো? আমিও তো এই খাজানার ব্যাপারে কথা বলতে চাইছি পিতামশাই। কেন রাজপুত্র, প্রজাদের কি খাজনা দিতে কোনো সমস্যা অথবা আপত্তি আছে? না না পিতামশাই, প্রজাদের রাজ্যের মঙ্গলের জন্য খাজনা দিতে কোনো আপত্তি নেই। তবে তবে কি রাজপুত্র? আসলে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণের মানে অধিক পরিমাণের যদি প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হয়, তাহলে তারা কি করে বেঁচে থাকবে বলুন তো পিতামশাই? কি বলছেন কি আপনি রাজপুত্র? আমরা তো কোনো বছরই প্রজাদের কাছ থেকে অধিক পরিমাণে খাজনা আদায় করিনি। এখানেই তো রয়েছে আসল গরমিল। তুমি এ ব্যাপারে আর কি কি জানো রাজপুত্র? খুলে বলো তো দেখি, আগে শুনে বোঝার চেষ্টা করি। এরপর রাজপুত্র কর্ণ স্বর্ণালী ও কমলিনীর বাবা ভোলার কাছ থেকে শোনা সব কথা রাজামশাইকে খুলে বলে। রাজামশাই এসব শোনা শেষে বলে, ঠিক আছে, কাল তাহলে আসুক প্রজারা এখানে। আমি তাদের মুখ থেকেই আরো ভালো করেই শুনতে চাই তাদের সমস্যার ব্যাপারে। তারপর না হয় খাজনা আদায় শুরু করা হবে এবছর। হ্যাঁ পরমা বৌদি, পরমা বৌদি, বাড়ি আসো নাকি? কে? আরে ঘটক দাদা যে, হঠাৎ আপনার আগমন আমাদের বাড়িতে। বাড়িতে শেয়ানা মেয়ে থাকলে ঘটকেরা আনাগোনা তো হবেই বৌদি। কথাটা অবশ্য আপনি ভুল বলেননি।
মেয়ে দুটো তো বড় হচ্ছে, এখন দু একজন ঘটক এভাবে আসতে শুরু করবে, আর এটাই স্বাভাবিক। হ্যাঁ, আসলে আমি ভোলা দাদার কাছে কয়েকবার আপনাদের দুই মেয়ের বিয়ের ব্যাপারে কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ভোলা দাদা তো আমায় কিছুই জানায়নি। তাই বাড়িতে চলে এলাম আপনার সঙ্গে কথা বলবো ভেবে। আসলে মেয়ের বাবা যদি কোনো কথা না বলে, তাহলে আমি এই ব্যাপারে কি বলবো বলুন তো? আপনি কোনো চিন্তা করবেন না ঘটক মশাই, ভোলা দাদা কোনো কিছু বলেনি তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা তো মেয়েদের বিয়ে নিয়ে ভাবতে পারি। আপনি আমায় ভালো ভালো কিছু পাত্রের খবর দেন তো। মানে সুমনা, তোমার দাদা যখন এই বিষয়ে কথা বলেনি, তখন আমাদের কি মেয়েদের নিয়ে এই ব্যাপারে এইসব চিন্তা করা উচিত? তুমি চুপ করো তো বৌদি, তোমরা তোমাদের কমলিনীকে কোথায় বিয়ে দেবে, কবে বিয়ে দেবে সেটা নিয়ে ভাবো। আমি আমার স্বর্ণের জন্য এখন থেকে প্রস্তাব দেখতে শুরু করব। বসুন ঘটক দাদা, আর আমাকে এক এক করে ভালো ভালো ছেলের খোঁজ দিতে শুরু করেন। সব সময় আমার মেয়ে স্বর্ণকে নিজের বলে দাবি করা, আর যত সব আধিক্যতা করুক, সুমনা যা ইচ্ছে তাই করুক, ওর দাদা বাড়িতে এলে সেই নয় বুঝে নেবে তার বোনের সাথে। আমার আর এখানে কিছু করার নেই। পরমা সুমনাকে কিচ্ছু না বলে নিজের কাজে চলে যায়, আর সুমনা ঘটকের কাছ থেকে স্বর্ণের জন্য পাত্রের খোঁজ করতে থাকে। এদিকে কোমল তার কপালে কাটা দাগ আর শরীরে হালকা জ্বর নিয়ে আবারও যায় পুকুর ঘাটলায় জল আনতে। কি রে কমল, জ্বর কি কমেছে? হ্যাঁ কাকিমা, জ্বর কমেছে। এ কি বলছিস? কারো জ্বর কি একদিনে সেরে যায় নাকি? কই কই দেখি তো। এ কথা বলে মহিলাটি কোমলের কপালে হাত ছোঁয়ায়। ও মা, শরীরে তো এখনো দিব্যি জ্বর রয়েছে, আর তুই বলছিস জ্বর নেই? তোর কপালে কাটা দাগ কেন রে, কি হয়েছে? না না, ও কিছু না কাকিমা, ও কিছু না। কমলিনী জল নিতে এসে সেই মহিলার সাথে কথা বলতে থাকে। তখন স্বর্ণ পুকুর ঘাটলায় আসে স্নান করতে, আর সে দূর থেকে দেখে কমলকে মহিলাটির সাথে কথা বলতে। ও কিছু না বললেই হলো? ওই শরীরের জ্বর, তার ওপরে কপালের এমন কাটা দাগ, কি করে কাটলো রে? কপালের এইখানে এমনি এমনি তো কাটার কথা নয়, তোকে কি কেউ মেরেছে নাকি? না না কাকিমা, আমি কি মারবে বলো তো? বাড়িতে সবাই আমাকে কত ভালোবাসে, আমাকে কেউ কেন মারতে যাবে? ঘরের দরজার সঙ্গে ধাক্কা লেগে এমনটা হয়েছে কাকিমা, তুমি এসব নিয়ে চিন্তা করো না। ওই কোমল বাড়িতে বাবা মায়ের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে, নিজে একাই বাবা মায়ের ভালোবাসা ভাগ করে নিয়েছে, আর এখন বাড়ির বাইরের লোকের কাছেও আমার নামে নিন্দে গন্ধ করে নিজে ভালো সাজছে। নিশ্চয়ই নিশ্চয়ই ও কাল রাতের ব্যাপারে সবকিছুই মহিলাটিকে বলছে। আমি যে ওর কপালে আঘাত করে কপাল কেটে দিয়েছি, এটা সারা গায়ের লোককে জানাতেই হবে। দাঁড়া, আমি দেখাচ্ছি মজা কোমল তোকে। কোমল, এই কোমল। এ কথা বলে স্বর্ণ কোমলের কাছে এগিয়ে যায়। স্বর্ণকে দেখেই মহিলাটি বলে ওঠে, তুই এমন কেন রে স্বর্ণালী? আর কেমন বোন তুই? তোর বোন এইভাবে জ্বর শরীরে জল নিতে এসেছে, আর তুই এত বড় ঢিঙ্গি মেয়ে হয়ে কিছুই করিস নে। আমি যা ভেবেছিলাম তাই হলো। এই কোমল এতক্ষণ নিন্দে বন্ধ করছিল আমার নামে তোমাদের কাছে, তাই না? কোমল কারো কাছে আমাকে ভালো থাকতে দেবে না, সকলের কাছে নিজে ভালো সেজে আমায় খারাপ বানাবে। দাঁড়া কোমল, বাড়ি চল, আমি তোকে দেখাচ্ছি মজা। কাল রাতে তোর মাথায় আমি পাকা চুলে মেরে কেটে ফেলেছি বলে সেই গল্পটা এখন সবাইকে বলা হচ্ছে না? কি বলছিস কি তুই এসব স্বর্ণ? আমি এসব কথা কখন বললাম? ও মা, এ কি শুনছি? স্বর্ণ, তুই কোমলের মাথা পাঠিয়েছিস, আর কোমল কিনা এতক্ষণ সেগুলো চেপে যাচ্ছিল। কোমল তো সবটা ধামা চাপা দেওয়ার জন্য বলছিল, ওর না দরজায় গুঁতো খেয়ে এমন কপাল কেটেছে, আর তুই এসে নিজেই স্বীকার করছিস এগুলো। তাহলে তুই এবার ভেবে দেখ যে তুই কতটা খারাপ, আর তোর বোনটা কত সহজ সরল আর নরম মনের মানুষ। সে অন্যের দোষ ঢাকতে গিয়ে নিজের গায়ে দোষ নিচ্ছিল। তোমরা সকলেই তৈরি তো? চলো তাহলে এবার রাজবাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ ভোলা দা, আমরা একদম প্রস্তুত।
চলো আজ আর মাঠের কোনো কাজ করব না, রাজবাড়িতে গিয়ে গুরুত্বপূর্ণ কাজটা আগেই সেরে আসি। হ্যাঁ, আজ মাঠের কাজ করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রাজবাড়িতে গিয়ে রাজা মশাইকে সবটা জানানো। আর তাছাড়া আমি তো কাজটা আরো সহজ করেই ফেলেছি আগে থেকে। রাজপুত্রের সঙ্গে আমার দেখা হওয়ায় আমি রাজপুত্রকে সবকিছু খুলে বলেছি। তিনি আমাদেরকে সাহায্য করতে চেয়েছেন। তাহলে তো আর কোনো চিন্তা রইল না ভোলা দাদা। যদিও রাজবাড়িতে যেতে আমার ভয় ভয় করছিল, কিন্তু তুমি যখন বলছো রাজপুত্রের সঙ্গে তোমার আগে থেকেই কথা হয়ে আসে, তাহলে তো ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে। রাজবাড়িতে গেলে রাজপুত্র নিজে যদি আমাদের সাথে থাকে, তাহলে আর এত চিন্তা কিসের? হ্যাঁ, তাহলে আর দেরি না করে চলো, শিগগিরই রাজদরবারে বৈঠকের সময় পেরিয়ে গেল। রাজা মশাই কিন্তু আমাদের আর্জি আর শুনবেন না। এই হ্যাঁ দাদা, চলো চলো। এরপর ভোলা আর কিছু চাষি মিলে রাজবাড়ির দিকে রওনা দেয়। প্রহরীরা, যাও তো রাজদরবার থেকে একবার খবর নিয়ে এসো, প্রজারা এসেছে কিনা রাজদরবারে। প্রজারা তাদের সমস্যার কথা নিয়ে রাজদরবারে এলে আমাকেও তখন সেখানে উপস্থিত থাকতে হবে। রাজপুত্র, আমি এক্ষুনি রাজদরবার থেকে খবর নিয়ে আসছি। রাজপুত্র কর্ণের আদর্শ পালন করতেই প্রহরী তখনই বেরিয়ে যায় সেখান থেকে। আর রাজপুত্র কর্ণ বারান্দায় গিয়ে দাঁড়ায়। কি জানি কি ভেবে সে একা একাই হাসতে থাকে। জীবনের প্রথম শুনলাম ভয় থেকেও নাকি কারো জ্বর আসে। চাষির কন্যাটা নিশ্চয়ই খুব ভীতু। আমার সঙ্গে দেখা হলে আমি এমন কিছু করতাম যেন চাষির মেয়ের ভয় দৌড়ে পালাতো। কি ব্যাপার, আমার রাজপুত্রের মনটা আজ এত খুশি খুশি লাগছে। এখানে একা একা কি বিড়বিড় করা হচ্ছে, আর কেনই বা এত হাসি হাসা হচ্ছে? আরে মাতাজি, আসুন আসুন, আপনার রাজপুত্র তো সব সময় এরকম হাসি খুশিই থাকে। তার হাসির তো কোনো নির্দিষ্ট কোনো প্রয়োজন হয় না মাতা। এতদিনও চিনলেন না আপনার পুত্রকে? হ্যাঁ, আমি তো আমার পুত্রকে আপাদমস্তক পুরোটাই চিনি। তবে আমার পুত্রের মুখে আজকে হাসির মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। কি সেই রহস্য রাজকুমার? কোথায় আপনি রহস্যের ছোঁয়া পেলেন? ও তেমন কিছু নয়, আমি এক ভীতু কন্যার কথা ভেবে হাসছিলাম মাতা। কি ভীতু কন্যা? তুমি কোন কন্যার কথা বলছো রাজকুমার কর্ণ? সেই ভীতু কন্যা কে? তাকে দেখার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য কোনোটাই আমার হয়নি মাতা। কাল আমি যে প্রজা মানে ওই যে চাষির কথা বলছিলাম না, সেই চাষি কন্যার কথা বলছি। সামান্য ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানোর আওয়াজে নাকি সে ভয় পেয়েছিল, আর তা থেকেই নাকি তার জ্বর এসেছে। বলুন মাতা, এ কথা শুনলে যে কারোই হাসি পাবে কিনা? কারো অসুস্থতার কথা শুনে এভাবে হাসতে নেই রাজপুত্র, এটা কিন্তু ভারী অন্যায়। কেন মাতা, সেই ভীতু কন্যা কি এখানে এসে দেখতে পাচ্ছে নাকি যে আমি তার অসুস্থতার কথা শুনে এভাবে বসে হাসছি? আজ কতদিন পর নিজের গ্রাম, নিজের গ্রামের বাতাস, নিজের গ্রামের মাটির গন্ধ এত কাছ থেকে পাচ্ছি। কি যে শান্তি লাগছে আমার। আরো শান্তি লাগবে যখন মায়ের মুখখানা দেখতে পাবো। ও আশা বামু, আপনি তো সেই তখন আমার গরুর গাড়িখানায় উঠে পড়লেন, কিন্তু এটা তো বললেন না আপনি কোথায় যাবেন, কার বাড়ি যাবেন আপনি? আরে আরে, আমায় চিনতে পারছো না? আমি তো তোমাদের এই গায়ের মোড়লের ছেলে। মোড়ল বাড়িতে যাব আমি। ও আচ্ছা, আপনি তাহলে আমাদের মোড়লের ছেলে। আসলে অনেকদিন আপনাকে দেখিনি তো। আপনি তো এখন গায়ে থাকেন না, তাই চিনতে অসুবিধা হচ্ছিল। এখন আর অসুবিধা হচ্ছে না। বেশ, এবার তাহলে চলুন। আমার যে আর বাড়িতে পৌঁছানোর তর সইছে না, শিগগিরই চলুন। আপনি কোনো চিন্তা করবেন না ছোট কর্তা বাবু, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসছি। আমি তো কাউকে কিছু বলিনি স্বর্ণা, তুই নিজে কেন ওসব কথা বলতে গেলি? কোমল তাহলে এতক্ষণ আমার ওর মাথা ফাটিয়ে দেওয়ার ব্যাপারে কিচ্ছু বলেনি এদেরকে? তবে কি আমি আবার ভুল করে বলে দিলাম?
এই জন্যই বলে যে পরের জন্য কুয়ো কাটলে সেই কুয়োতে নিজেই পড়তে হয়। স্বর্ণার অবস্থা আজ হলো সেরকমটা। আচ্ছা কাকিমা, তোমাদের কি নিজেদের খেয়ে পড়ে কোনো কাজ নেই? আর সবার এত খবর রাখতে চাও কেন বলো তো? এই তোমাদের মতো পাড়ার কাকিমাদের জন্য না আজ লোকের সংসারে এত ঝামেলা। সরো তো, আমাকে স্নান করতে দাও, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। যত উদারকারী পেঁচাল তোমরাই পারো, আমারও সবাই সময় নেই। এ কথা বলে স্বর্ণালী পুকুর ঘাটে নেমে পড়ে গোসল করার জন্য। পাড়ার কাকিমার তো উচিত কথা বলে, এই জন্যই তোদের শুনতে ইচ্ছে করে না যত সব। এরপর যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যায়। কোমল তখন পুকুর থেকে জল নিয়ে বাড়িতে চলে যায়। কি ব্যাপার দিদি, সেই তখন থেকেই তো অনেকগুলো পাত্রের খোঁজ দিলাম আপনাকে। এখান থেকে কোন পাত্রখানা আপনার বেশি পছন্দ হলো কিছুই তো বলুন। না না ঘটক দাদা, এখান থেকে আমার একখানা পাত্র আমার স্বর্ণের জন্য উপযুক্ত মনে হয়নি। আমার স্বর্ণের জন্য আরো বড় লোক ঘরের পাত্র চাই। আমাদের এই গায়ের যত বড় বড় ঘরের পাত্ররা আছে তাদের সকলের খোঁজ তো দিলাম আপনাকে। এরপর এর সেও যদি বড় ঘরের পাত্রের খোঁজ চান তবে তো গায়ের থেকে দূরে গিয়ে খুঁজতে হবে। খুঁজুন, দরকার হলে তাই খুঁজুন। আমার স্বর্ণকে বড় লোক ঘরে বিয়ে দেব, আর এটাই হলো শেষ কথা। সে পাত্রের বাড়ি যত দূরে হোক না কেন তাতে আমার কোনো সমস্যা নেই। তখনই পরমা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। শোনো সুমনা, আমাদের মেয়েকে আমরা কোথায় বিয়ে দেব, দূরে দেব না কাছে দেব, এটা আমাদের অন্তত ভাবতে দাও। আর সুমনাকে তুমি অনেক বড় লোক ঘরে বিয়ে দেবে, দূরে বিয়ে দেবে, এইসব নিয়ে তোমায় কে ভাবতে বলেছে বলো তো? আমাদের দুই মেয়ের জন্য আমরা বাবা মারা তো এখনো বেঁচে আছি। আমি তো বললাম বৌদি, তোমাদের কমলকে নিয়ে তো আমি কোনো মাথা ঘামাচ্ছি না। তবে কেন কেন তুমি আমার স্বর্ণকে নিয়ে কথা বলতে আসছো? ওর ব্যাপারে যত সিদ্ধান্ত সব আমিই নেব। সন্তানের জন্ম দিলাম আমি, আর তুমি বলছো স্বর্ণ তোমার মেয়ে? ঠিক তুমি আমার সন্তানের খোঁটা দিলে তো। আমার স্বামী সন্তান নেই বলে তুমি আজ আমায় এত বড় কথা বললে। বৌদি, আজ আসুক দাদা বাড়িতে, আর স্বর্ণ আসুক। আমি স্বর্ণকে বলবো যে ও আমার মেয়ে কিনা। আরে আরে, পাত্র খুঁজতে গিয়ে তো দেখছি আপনাদের পরিবারের মধ্যেই ঝগড়া লেগে গেল। আপনারা তাহলে ঝগড়া করুন, আমি না হয় পরে আসবো। এই কথা বলে ঘটক মশাই স্বর্ণকমলদের বাড়ি থেকে বেরিয়ে যায়। এক অদেখা ভীতু কন্যাকে নিয়ে তোমার এত উৎসাহ কেন রাজপুত্র? তুমি কি সে ভীতু কন্যার সঙ্গে দেখা করতে চাও নাকি? এসব কি বলছেন কি মাতা? আমি কেন সেই কন্যার সাথে দেখা করতে আগ্রহী হব? তখনই সেখানে এক প্রহরী আসে। রাজপুত্র, আপনি এখন রাজদরবারে যেতে পারেন, কারণ রাজদরবারে মাত্রই রাজ্যের সেই চাষি প্রজারা এসে উপস্থিত হয়েছে। তারাও আপনাকে খোঁজ করছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি রাজদরবারে। মাতা, এখন আপনি এসব কথা রাখুন তো। আমার রাজদরবারে জরুরি ডাক পড়েছে, সেখানে যেতে হবে এক্ষুনি। আচ্ছা বেশ বেশ, তুমি তোমার দরকারি কাজে যাও তাহলে। আমি আর কথা বাড়াচ্ছি না তোমার সঙ্গে। এরপর রাজপুত্র রাজদরবারে গিয়ে হাজির হয়। বলুন আপনারা, আপনাদের সকল সমস্যার কথা আমার কাছে খুলে বলুন। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আসলে মহারাজ, ভাগ্যক্রমে আমার সঙ্গে রাজপুত্র দেখা হয়ে যায়। আমি আমাদের সকলের সমস্যার ব্যাপারে কিছু কথা রাজপুত্রকে খুলে বলেছিলাম। তিনি হয়তো আপনাকে জানিয়েছেন সেই ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, রাজপুত্র আমাকে জানিয়েছে তোমাদের নাকি রাজ খাজনা দিতে সমস্যা হচ্ছে। আমরা নাকি চড়া খাজনা আদায় করছি তোমাদের থেকে। তাহলে তোমরা কি বলতে চাও আমরা যতটুকু খাজনা নিচ্ছি তোমাদের থেকে সেটুকু খাজনা নেই? তাহলে এই রাজ্যে চলবে কি করে? রাজরত্ন ভান্ডার তো দিনের পর দিন শূন্য হয়ে থাকবে। না না মহারাজ, আমরা তা বলছি না। আমরা জানি আমাদের খাজনা দেওয়াটা রাজ কর্তব্য, তবে সে রাজ কর্তব্য পালন করতে গিয়ে দিনের পর দিন আমরা তো অভাবে ভুগছি। আপনারা যে মোড়লটাকে আমাদের রাজ খাজনা দায়িত্ব দিয়েছেন, তিনি আমাদের থেকে অধিক পরিমাণে খাজনা আদায় করে। পিতামশাই, প্রত্যেক বছরে আমরা কতটুকু খাজনা আদায় করি তার হিসাব কি আছে?
আর এরা কতটুকু খাজনা তাদের মোড়ল কর্তাকে জমা দেয়, এই দুটো হিসাব বের করলেই তো আসল তথ্য বেরিয়ে আসবে যে আসলেই তাদের মোড়ল কর্তা তাদের থেকে ঠিক কতটা বেশি খাজনা আদায় করছে। আজ অনেকটা সময় স্নান করেছি, কমলার ওই মহিলাদের কথা শুনে মাথাটা আমার গরম হয়ে গিয়েছিল। এখন কিছুটা ঠান্ডা লাগছে, যাই আর স্নান করব না, এখন বাড়িতে যাই। এত সময় ভেজা কাপড়ে থাকলে আবার সর্দি ঠান্ডা লেগে যাবে। এ কথা বলে স্বর্ণ তাড়াহুড়ো করে বাড়ির দিকে যেতে থাকে, আর তার ঠিক উল্টো দিকের পথ দিয়ে আসতে থাকে গরুর গাড়ি, যেটাতে মোড়লের ছেলে আবির বসেছিল। আরে আরে, মেয়েটা এরকম রাস্তার মাঝখান দিয়ে এলোমেলো পা ফেলে ছুটছে কেন? এক্ষুনি তো আমার গরুর গাড়ির সাথে ধাক্কা লাগবে মেয়েটির। সামনের দিকে দেখতে পাচ্ছে না নাকি? হুস হুস, এই মেয়ে, সরো সামনে থেকে, সরো বলছি। আরে আরে, গাড়োয়াল কাকা, আপনি এভাবে কাকে বলছেন? কি হয়েছে কি? গাড়োয়াল যে আবিরকে কিছু বলতে যাবে, তখনই স্বর্ণ গরুর গাড়ির সামনে এসে পড়ে এবং গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সে মাটিতে পড়ে যায়। আহ, ও মা গো, মাটিতে পড়ে গেলাম গো। এই কে রে, চোখে দেখতে পান না নাকি? গাড়ি চালাচ্ছেন বলে পথ কিনে নিয়েছেন নাকি? কি বলছো তুমি? দোষ করলে তুমি, আর উল্টো আমাকেই কথা শোনাচ্ছ। আমি কথা শোনাচ্ছি মানে? আপনি তো হঠাৎ করে আপনার গরুর গাড়িখানা আমার শরীরের উপর চালিয়ে দিলেন। আমি তো দিব্যি পথের এক পাশ দিয়েই বাড়িতে যাচ্ছিলাম। আরে আরে, থামুন আপনারা, এভাবে পথের মাঝখানে ঝগড়া কেন করছেন? ছোট্টবেলা থেকে আমি স্বর্ণকে আমার মেয়ে ভেবে বড় করেছি, ওকে আমি আমার মেয়ে হিসেবে জানি। আর আজ তুমি বলছো ও শুধু তোমাদের মেয়ে, ওর উপরে নাকি আমার কোনো অধিকার নেই, ওর বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও নাকি আমার নেই। আর সবাই আসুক বাড়িতে, তারপর আমি এর একটা হ্যাস্ত ন্যাস্ত করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আজ এর একটা ফয়সালা হয়ে যাওয়াই ভালো। তখনই কোমল জল নিয়ে বাড়িতে ঢুকে, আর মা আর পিসিমাকে ঝগড়া করতে দেখে সে হতভম্ব হয়ে যায়। তারপর মা আর পিসিকে থামানোর চেষ্টা করে সে। আরে আরে, তোমরা এসব কি করছো? কি এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছো? মা, পিসিমা, থামো না একটু। কোমল, তুই তোর মাকে থামা। মা, তুমিও কেন বাচ্চামো করছো? বাবা নেই বাড়িতে এই মুহূর্তে। এই মুহূর্তে তোমাদের কে থামাবে বলো তো? দয়া করে বাড়িতে এমন অশান্তি করো না, আমি তোমার পায়ে পড়ছি, দহাই তোমার। হ্যাঁ হ্যাঁ, তোরা বাপ বেটিতে মিলে তো খালি আমাকেই বলতে পারিস, আর কারো অন্যায় তো তোদের চোখেই পড়ে না। কিন্তু আজ আমি কোনো কথাই শুনবো না। আজ তোর বাবা বাড়িতে ফিরে আসলে আমি এই কথাগুলো আবার তুলবো, এই আমি বলে দিলাম। এই কথা বলে পরমা ঘরে চলে যায়। আমিও বলবো দাদাকে আর স্বর্ণকেও। হয়েছে হয়েছে, সে বাবা বাড়িতে আসার পর তোমাদের যা ইচ্ছে তাই করো। এখন তুমি শান্ত হও পিসিমা, আর ঘরে যাও। এরপর সুমনা ঘরে চলে যায়। রাজপুতের সিদ্ধান্তটা পছন্দ হয়েছে মহারাজ। আসলে আমাদেরও তো রাজ্যের খাজনা দিতে কোনো আপত্তি নেই মহারাজ। তবে আমাদের বিশ্বাস ওই মোড়ল মশাই আমাদের থেকে অতিরিক্ত খাজনা আদায় করে, আর তার বেশিরভাগই সে তার নিজের গাটিতে রাখে। আমাদের মতো গরিব চাষিরা তাকে এত বেশি করে খাজনা দেওয়ার সামর্থ্য রাখে না। আমরা রাজ্যের খাজনাটুকু অবশ্যই দিতে পারবো, কিন্তু অতিরিক্তটুকু দিতে পারছি না। আমরা হিমশিম খাচ্ছি মহারাজ। আপনারা আর কোনো চিন্তা করবেন না। আপনারা যখন রাজ দরবারে আর্জি জানিয়েছেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। আর আপনাদের ওই মোড়ল কর্তা যদি সত্যিই আপনাদের থেকে বেশি পরিমাণ খাজনা আদায় করে থাকে আর সেসব তার নিজের কাটিতে রাখে, তাহলে তাকেও পেতে হবে চরম শাস্তি। হ্যাঁ রাজপুত্র, একেবারে ঠিক কথা বলেছ। এইভাবে এগোলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ মহারাজ, আমাদেরও তাই মনে হয়। এবার তাহলে বলো, তোমরা প্রত্যেক বছর কেমন পরিমাণে খাজনা দাও তোমাদের মোড়ল কর্তাকে? আর মন্ত্রী মশাই, আপনিও হিসাবটা মিলিয়ে নিন ওনাদের সাথে। ওনাদের দেওয়া খাজনা সবটুকু অংশ আমাদের রাজপ্রাসাদের রাজভাণ্ডারে এসে জমা পড়ে কিনা। এরপর ভোলা এবং চাষিরা তাদের দেওয়া খাজনার পরিমাণের কথা বলতে শুরু করে, আর মন্ত্রী মশাই একটি খাতায় সকলের হিসাবটা মেলাতে শুরু করে। কি বলছেন কি আপনারা? আপনারা প্রত্যেক বছর এত এত খাজনা দেন? কই, এই এত পরিমাণে খাজনা তো রাজভাণ্ডারে এসে জমা পড়ে না। আমরা তো আগে থেকেই
ওই মোড়ল কর্তাকে সন্দেহ করেছিলাম। আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম ওই মোড়ল কর্তার চাল চলন ভালো নয়। তিনি নিশ্চয়ই আপনাদের থেকেও খাজনা ফাঁকি দিচ্ছে রাজামশাই। এক পক্ষের কথা শুনে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। আমি কাল সকালে আবারও রাজদরবারে আপনাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছি, আর কাল সকালে মোড়ল কর্তাকেও এখানে আমন্ত্রণ জানানো হবে। তারপর দুই পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে। কি এই ছেলে? আগে তো একে কোনোদিন আমাদের গ্রামেই দেখিনি। তবে যাই হোক, ছেলেটা কিন্তু দেখতে ভারী চমৎকার। বেশভূষা দেখে মনে হচ্ছে তো বড়লোক বাড়ির ছেলে। এই যে মেয়ে, আপনি কথা বলছেন না কেন? নিজে অন্যায় করে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আপনি তো হঠাৎ করে এভাবে তাড়াহুড়ো করে হেঁটে আসছিলেন, তাই তো গরু গাড়ির সঙ্গে ধাক্কা লাগলো আপনার। স্বর্ণ আবিরকে দেখে যেন থ হয়ে যায়, তার মুখের ভাষা বন্ধ হয়ে যায়। তাই সে চুপ করে আবিরের দিকেই তাকিয়ে থাকে। আরে আরে, এখনো কথা বলছেন না? সমস্যা কি? বোবা হয়ে গেলেন নাকি? মানে না না, আপনি কে? কোথা থেকে এসেছেন? আমাদের গায়ে কি কাজ আপনার? আমি এই গ্রামের মোড়লের ছেলে আবির। গায়ের মোড়লের ছেলেকে বলছেন তার গায়ে কি কাজ? মানে না, মানে স্বর্ণ রে, তোর কপালটা তো মনে হচ্ছে খুলে গেল রে। তুই তো মনে মনে এতদিন এরকম কাউকে খুঁজছিলি। কি মানে না মানে করছেন? এদিকে আপনার মুখের কথা বন্ধ হয়ে গেল নাকি? এই ছেলেটিকে দেখে এমন তোতলাচ্ছি কেন আমি? তাহলে তো ছেলেটির দাম এভাবে বেড়ে যাবে। না না স্বর্ণ, তোকে এমন করলে মানাই না। মনের জোর শক্ত কর আর ভালোভাবে কথা বল। এই যে মশাই, আপনি মোড়লের ছেলে হয়েছেন বলে তাদের কি হয়েছে? আপনাকে ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করা যাবে না নাকি? এই দেখুন তো, আপনার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে আমার স্নান করা কাপড় চোপড় কেমন কাদায় মাখামাখি হয়ে গেছে। যা হয়েছে বেশ হয়েছে, নিজের উদ্ধার্তের মতো চলাফেরার জন্যই এমনটা হয়েছে। তবে রে, আমার সঙ্গে যা হয়েছে বেশ হয়েছে। দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে মজা। এই কথা বলে স্বর্ণালী নিচে থেকে কিছুটা কাদামাটি উঠিয়ে আবিরের শরীরে লাগিয়ে দেয়। এটা আপনি কি করলেন? এটা কি ধরনের অসভ্যতা? কেন? এবার আমিও তো বলতে পারি, যা করেছি বেশ করেছি। এই কথা বলে স্বর্ণ ছুটে পালিয়ে যায় তার বাড়ির দিকে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা স্বর্ণকমল গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।